শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকে অবনত দেশ। বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। পলাতক যুদ্ধাপরাধী ও জামাতের বিচার দাবি। পদ্মা সেতুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী শাসন। পাথরে বাঁধানো হয়েছে দুপাড়ের ৯.৫ কিলোমিটার। ফেলা হয়েছে কোটি বালুর বস্তা। আমাদের সামনে দিয়ে লোপাতারি করে চালিয়ে দেয়, তখন জাহাজের দুর্ঘটনা হওয়ার বেশি সম্ভাবনা থাকে। কুয়াশার জন্য পাঁচ হাত আমি যে পিছনে তাকাইছি আমি কিছু দেখছি না। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘন কুয়াশায় রাতে চলছে নৌযান। যে কোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি। তদারকির দায়সারা জবাব নৌ পরিবহন কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩ লাখ। সোমবার থেকে টিকাদান শুরু। বুধবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকে অবনত দেশ। বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে জ্বালানো হয় হাজারো মোমবাতি। শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীরা জানান, মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি আর তাদের দোসর রাজাকার আলবদররা বুদ্ধিজীবীদের হত্যা করলেও দেশ উন্নতির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে। বীর বাঙালি যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। রাতের আঁধারে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সহ মেধাবীদের। সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে হাজার মোমের আলো। 14 ডিসেম্বরের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের প্রতিটি প্রান্তে জ্বলছিল মোমবাতি। ঠিক রাত 12টা 1 মিনিটে সব বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়। পরে মোমবাতি হাতে শিক্ষক ও ছাত্ররা হলের মধ্যে থাকা শহীদ বেদিতে নীরবতা পালন করেন। পরে হলের পুকুরে মোমবাতি ভাসিয়ে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। যেভাবেই এই 71 সালের পাক হানাদার বাহিনী সহ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি, তারা যেভাবে এই বাংলাদেশের পরিচালনা শক্তিকে যারা বন্ধ করতে চেয়েছিল, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। 14 ডিসেম্বর আমাদের বাঙালি ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় রচিত করেছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনী। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জ্ঞান শূন্য করতে চেয়েছিল। তারা যেটি চেয়েছিল সেটা কিন্তু তারা সফল হয়নি। এই কারণে বলবো যে আজকে বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের ভিতরে এই মেসেজটাও ছড়িয়ে দেওয়া এবং একই সাথে সাথে একটা মূল্যবোধের জায়গা তৈরি করা, একটা শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করা। বিদেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার নিশ্চিতেরও দাবি জানান তারা। বাংলাদেশকে মেধাশূন্য করবার জন্যই মূলত 1971 সালের বিজয়ের ঠিক দুদিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর ও আল শামস। কিন্তু যে উদ্দেশ্যে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তা সফল হয়নি, বরং বাংলাদেশ বীর দর্পে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর নীল নকশায় নিভিয়ে দেওয়া হয় বাঙালির মেধার আলো। এই হত্যাযজ্ঞ বাস্তবায়নে তাদের সহায়তা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী। ব্যক্তিবিশেষকে বিচারের মুখোমুখি করা গেলেও দল হিসেবে জামায়াতে ইসলামের বিচার হয়নি। শহীদ পরিবারের সদস্য এবং ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যাপারে সরকারকে তৎপর ভূমিকা নিতে হবে। আর আইনমন্ত্রী বলেছেন, 71-এ বুদ্ধিজীবী হত্যার অমীমাংসিত বিষয় দ্রুতই সমাধানে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার। পর পেরিয়েছে দীর্ঘ সময়। বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত অন্যতম 2 নেতা চৌধুরী মাইনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা যায়নি আজও। এছাড়াও বুদ্ধিজীবী হত্যার সন্তারক সংগঠন জামায়াতে ইসলামীকে করা হয়নি বিচারের মুখোমুখি। এটা গণহত্যা বলুন, বুদ্ধিজীবী হত্যা, এটা তো একটা জামাতের রাজনীতির অংশ, একটা আদর্শ, এটা মওদুদিবাদ যেটাকে বলি। এই আদর্শ বাংলাদেশে থাকবে, ঘাতকদের রাজনীতি থাকবে। আমরা 2-1 ঘাতকের বিচার করলাম, এটা যথেষ্ট বলে আমি মনে করি না। এদের রাজনীতি বাংলাদেশে থাকতে পারবে না। জামাত ইসলামী এবং এদের যে কোনো অঙ্গ সংগঠন যারা সেই সময়ে জড়িত ছিল বিভিন্ন হত্যাকাণ্ড এবং
পাকিস্তানিদের সহায়তার জন্য তাদেরকেও এই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে শামিল করতে হবে। আইনমন্ত্রী জানালেন, অমীমাংসিত বিষয়ের সমাধানে সরকার বদ্ধপরিকর। আমরা কমিটেড জনগণের কাছে যে জামাতে ইসলামকে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে বিচার করতে হবে। আমাদের আদালত একটা রায় ঘোষণা করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে এই রায় কার্যকর করা। এই রায় কার্যকর করার জন্য যা যা করতে হবে এই সরকার তা শুধু করবে না, করছে। জেনারেল রাও ফরমান আলী তার ডায়েরিতে লিখেছিলেন, বাংলার মাটি রক্তে লাল করে দেবেন তিনি, তা তিনি দিয়েছিলেনও বটে। এরপরেও বুদ্ধিজীবী হত্যার 2 দিনের মাথায় স্বাধীন বাংলার লাল সূর্য দেখেছে বাংলার মানুষ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। ইয়াবার কারবার ছাড়াও পুরো টেকনাফে ত্রাসের রাজত্ব কায়েম করেন বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস। নিজের ইউটিউব চ্যানেল জাস্ট গো এর জন্য ভ্রমণচিত্র ধারণ করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপে এমন তথ্য পান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের বক্তব্য ধারণ করতে গেলে সিনহাকে সরাসরি হুমকি দেন প্রদীপ। এরপরই ঘটে পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল কক্সবাজারের আদালতে চার্জশিট জমা দেবার কয়েক ঘন্টা পর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য জানায় মামলার তদন্তকারী সংস্থা র্যাব। সরকারি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এর ছাড়াও বরখাস্তকৃত ওসি প্রদীপ মূলত টেকনাফে একটি অভয়াশ্রম গড়ে তুলেছিলেন। স্বেচ্ছাচারিতা, ইয়াবা কেন্দ্রিক বাণিজ্য এছাড়াও সকল ধরনের আভিযানিক কর্মকাণ্ডে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়েছিল। তার যে স্বেচ্ছাচারিতা, তার যে আইন অমান্য করে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব ব্যবসা বাণিজ্য, এই ধরনের বিষয়ে সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার সহযোগীগণ হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই সকল বিষয়ে সকল তথ্য প্রমাণ তাদের নিকট আসার পর তারা এই বিষয়ে তার বক্তব্য চায় এবং তার ফলশ্রুতিতে ওসি, তৎকালীন বরখাস্তকৃত ওসি তাদেরকে হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার ফলশ্রুতিতে ওসি প্রদীপ ভেবেছিল তারা টেকনাফ থেকে চলে যাবে, কক্সবাজার থেকে, এবং সেটা না করার ফলশ্রুতিতে মূলত ওসি তাদের উপরে এক ধরনের প্রতিশোধ বা এক ধরনের আক্রমণাত্মক সিদ্ধান্ত গ্রহণ করে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে তারা মূলত ওসি প্রদীপের সঙ্গে দেখা করার জন্য বা বক্তব্য নেওয়ার জন্যে তার সঙ্গে দেখা করতে যান। এই পরিপ্রেক্ষিতে ওসি প্রদীপ তাদেরকে সরাসরি হুমকি প্রদান করে এবং এই হুমকির ফলশ্রুতিতেও তারা তাদের কার্যক্রম চলমান রাখে এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী টেকনাফ থানাতে একটি ষড়যন্ত্র করেন এবং গোপন মিটিংয়ের মাধ্যমে তারা মূলত সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার সঙ্গীয় ব্যক্তিদেরকে স্পষ্টতই ধ্বংস করার জন্যে লিয়াকতকে নির্দেশনা প্রদান করেন। এর আগে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় র্যাব। কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত সংস্থা র্যাবের পক্ষ থেকে 26 পৃষ্ঠার চার্জশিট জমা দেয়া হয়। নির্ভুল চার্জশিট দেয়ায় সন্তোষ জানিয়েছে সিনহার পরিবার। মোহাম্মদ ফরাজের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার প্রায় 4.5 মাস পর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া নিয়ে রোববার সকাল থেকে কক্সবাজার আদালতে শুরু হয় তৎপরতা। বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। 10:30টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রাথমিক শুনানি শেষে তা গ্রহণ করেন বিচারক তামান্না ফারা। আদালতে দেয়া 26 পৃষ্ঠার চার্জশিটে তুলে ধরা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা ও আসামিদের সম্পৃক্ততা। তদন্ত সংস্থা জানায়, সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। আমাদের মামলার তদন্ত সম্পন্ন করে তথ্য সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে এই চার্জশিটটা আজকে আমরা সাবমিট করলাম। দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন সিনহার বোন। যে পয়েন্টগুলো আসা দরকার ছিল সেগুলো এসেছে, একটা স্মার্ট চার্জশিট হয়েছে। প্রদীপ এবং লিয়াকত আমরা চেয়েছি, সবসময় চেয়েছি এবং এখনও চাই, শেষ পর্যন্ত চাইবো তাদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয়।
বিজ্ঞ আদালত সব কিছু বিচার বিশ্লেষণ করে ভালো দৃষ্টান্তমূলক একটা রায় প্রদান করবে, যাতে আসলে মানুষ স্বস্তি ফেলতে পারে। এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। গত 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ। এই ঘটনায় 5 আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযুক্ত 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্ত নেমে র্যাব হত্যার ঘটনায় স্থানীয় 3 জন ছাড়াও এপিবিএন এবং প্রদীপের দেহরক্ষী সহ মোট 14 জনকে গ্রেপ্তার করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গায়ে জামা, চোখে চশমা, মোটর বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। ফিলিপিন্সের পথে পথে কেন ঘুরে বেড়াচ্ছে কুকুরটি জানতে চাইলে চোখ রাখুন সংবাদের শেষাংশে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করলেও সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা মোকাবেলায় সক্ষমতা অর্জনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনীতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা বলেন তিনি। দেশের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা পাঠানোর পরও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ। দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করতে ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের মতো কৌশলগত প্রশিক্ষণ নিতে হয় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। যুদ্ধের ময়দানে সাফল্য পেতে সমরাস্ত্রে দক্ষতার পাশাপাশি কর্মকর্তাদের পদ্ধতিগত কৌশলও রপ্ত হয় বিশেষায়িত এই কোর্সে। ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনী এবার করোনার কারণে অনুষ্ঠিত হলো ভিন্ন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এবছর সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনী এবং সিভিল সার্ভিস সহ বাংলাদেশের 57 জন কর্মকর্তা সনদ নিয়েছেন। এছাড়া 12টি দেশের 25 প্রশিক্ষণার্থী কোর্স শেষ করেছেন সফলভাবে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের পাশে থাকতে হবে সশস্ত্র বাহিনীকে। প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে আপনারা গড়ে তুলবেন, যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন। মিয়ানমার থেকে জোর করে রোহিঙ্গা পাঠালেও বাংলাদেশ কোনো সংঘাতে যায়নি উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা জানান, সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা থাকতে হবে 3 বাহিনীর। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। যেমন মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে প্রায় 10 লক্ষের উপরে। আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ উত্তরোত্তর সামরিক বেসামরিক কর্মকর্তাদের দক্ষ করে তুলছে বলেও জানান সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গতি আসছে পদ্মা সেতুর পিছিয়ে থাকা নদী শাসন প্রকল্পে। এর মধ্যে শেষ করা হয়েছে 77 কাজ। 14 কিলোমিটারের মধ্যে কাজ শেষ প্রায় 9.5 কিলোমিটারের। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, মূল সেতুর কাজের মেয়াদ বাড়ানো হলে একই সঙ্গে বাড়বে এই প্রকল্পেরও মেয়াদ। প্রত্যাশা, বর্ধিত মেয়াদের মধ্যে শেষ করা যাবে জটিল এই কাজ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পাথরে বাঁধানো নদীর পাড়, জাজিরা প্রান্তে সেতুর সব শেষ পিলারটির 2 পাশে প্রায় 9 কিলোমিটার এলাকা বেঁধে ফেলা হয়েছে 165 কেজি ওজনের বড় বড় পাথরের ব্লক দিয়ে। পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের কাজ এটি। নদীর 2 পারে মোট 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই কাজ। কাজের শুরুতে নদীর তলদেশে 25 মিটার গভীর পর্যন্ত কেটে ফেলা হয়। এরপর সে অংশে 5টি স্তরে ফেলা হয় 800 কেজির বালির বস্তা। 2 পাশে পাড় থেকে 3 স্তরে ফেলা হয় আরও 125 কেজির বস্তা। এরপর 1 মিটার উচ্চতায় পানির নিম্ন স্তর পর্যন্ত ফেলা হচ্ছে বড় বড় পাথরের ব্লক।
সেইখান থেকে আলাদা করে সুন্দর একটি ডিজাইন করে বাঁধাই করে ফেলা হচ্ছে পাড়ের চূড়া পর্যন্ত। 2015 সালে শুরু কাজটির এর মধ্যে মেয়াদ বেড়েছে 3 দফা। সবশেষ 2021 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হবে না। তবে মূল সেতু শেষ হওয়ার সময়ে নদী শাসনের কাজও শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। বর্ষা মৌসুমে নদী শাসনের কাজ খুবই কম হয়। ব্রিজের কাজ যদিও কিছু কমে, বাট বেশি কমে না, কিন্তু নদী শাসনের কাজ তো আপনার 80%-এর উপরে কমে যায়। আমরা একটু পিছনে আসি, বাট ব্রিজ এবং রিভার ট্রেনিং ওয়ার্ক খুব বেশি হেরফের হবে না। বড় বড় দুটি ডিজার মেশিন দিয়ে চলছে নদী শাসনের কাজ। এখন পর্যন্ত নদীতে 23,180 কেজি বালির বস্তা আর 125 কেজির 88 লাখ বালির বস্তা ফেলা হয়েছে। সেতুর কাজ পুরো শেষ হওয়ার অনেক বছর পরও চালিয়ে যেতে হবে জটিলেই নদী শাসনের কাজ। সেতু রক্ষণাবেক্ষণের কাজ যারা করবেন তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা গেলে যে লক্ষ্য নিয়ে বড় বাজেটের এই কাজটি করা হচ্ছে তা থেকে সুফল পাওয়া সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘন কুয়াশায় রাতে চলছে নৌযান। আইন মেনে চলার দাবি করে মাস্টাররা বলছেন, বালুবাহী বাল্কহেড বেপরোয়াভাবে চলাচল করায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এদিকে নৌপথে ড্রেজিং ও নিয়মিত তদারকির দায়সারা দাবি অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। হাজেরা শিউলির রিপোর্ট। শীত এলেই ঘন কুয়াশায় বাধাগ্রস্ত হয় নৌযান চলাচল। এর মধ্যে কিছু লঞ্চ চালকের অসুস্থ প্রতিযোগিতা যাত্রীদের জীবনকে বিপন্ন করে তুলছে। আর নাব্য সমস্যায় বরিশালের কালীগঞ্জ, মিয়ারচর ও হাতিয়ার কিছু পয়েন্টে পানির গভীরতা কমে যাওয়ায় ভাটার সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে লঞ্চ চলাচল। আর বরিশালের চরবাড়িয়ায় নদীর মাঝখানে বৈদ্যুতিক পিলার চলে আসায় শঙ্কিত মাস্টাররা। কুয়াশা পড়ে, ওই মধ্যে ছাড়ে এবং দুটা ধান যদি পরপর ছাড়ে একটার সাথে একটা ফাইট করলে ধাক্কা লাগে। ধাক্কা করলে আমাদের যাত্রীদের অসুবিধায় বেশিরভাগ সমস্যা। আবার মাঝে মধ্যে সর আটকে যায়। আমি খুব ভয় পাইছিলাম। একটা লঞ্চ আমাদের লঞ্চের মাইরা দেওয়া ধরছিল কুয়াশার জন্য, মানে 5 হাত। আমি যে পিছনে তাকাইছি আমি কিছু দেখছি না। ইলেকট্রিক কিছু আছে, পিলার আছে যেগুলো আগে ছিল নদীর কিনারে, এখন এটা নদী ভাঙতে ভাঙতে পিলারগুলো নদীর মাঝখানে এসে গেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাতের নৌপথকে আরও বিপজ্জনক করে তুলছে অনুন্নত মাঝারি নৌযান। চালকদের অভিযোগ, রাডার ও জিপিএস যুক্ত অত্যাধুনিক নৌযান ঘন কুয়াশায় সিগন্যাল মানলেও দেখতে না পেয়ে অনুন্নত লঞ্চ অনেক সময় অন্য লঞ্চের ওপর পড়ে। জাহাজ চালাবার বেশি অসুবিধা হয়েছে বালিবাহী জাহাজগুলা, ওদের রাতে চলাচল সম্পূর্ণ নিষেধ, কিন্তু ওরা কোনো এইসব আইনের দিকে তোয়াক্কা করে না। যেসব জাহাজগুলি কেউ সাউন্ডিং বিএসএফ জিপিএস নাই, ওরাও আমাদের সামনে দিয়ে লোপাতারি করে চালিয়ে দেয়, তখন জাহাজের দুর্ঘটনা হওয়ার বেশি সম্ভাবনা থাকে। নাব্য সমস্যা হলে তাৎক্ষণিক ড্রেজিং এবং অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় বলে দাবি বিআইডব্লিউটিএর। আধুনিক ব্যবস্থাপনা যে জাহাজগুলোতে নেই সতর্ক করছি এবং তাদেরকে আমরা রীতিমতো মামলার আওতায় আনছি। বালুবাহী বলগেটের প্রতি আমাদের নির্দেশনা আছে। কোস্টগার্ড এবং নৌ পুলিশ তারা প্রতিদিন মনিটরিং করছে। মাঝে মধ্যে আমরা এরকম নদীতে আমরা মোবাইল কোডও করি। করোনাকালীন সময়ে 170টি লঞ্চ প্রতিদিন 30,000-এর বেশি যাত্রী নৌপথে আনা নেওয়া করছে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি আছে 35%। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে মানিকগঞ্জের দৌলতদিয়া ফেরি ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইউসুফ, তো এই মুহূর্তে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে পাটুরিয়া ঘাট এলাকা থেকে মানিকগঞ্জের সর্বত্রই কিন্তু আসলে একটা ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা আসলে তো এখন এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রুটে মোট 3 শতাধিক ছোট বড় যানবাহন পারার অপেক্ষায় রয়েছে। তবে সেই ক্ষেত্রে আপনাকে যদি একটু একটা ঘাট এলাকাটা দেখাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘাট এলাকায় এই মুহূর্তে আসলে যানবাহনের একটি সারি রয়েছে এবং কি ঘন কুয়াশা কিন্তু দূরে আসলে ওইভাবে কিছুই দেখা যাচ্ছে না। আসলে যারা আসলে এখন মানিকগঞ্জের যারা রয়েছে তারা কিন্তু আসলে
সেই ক্ষেত্রে কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে ঘর থেকে না বের হওয়ার কারণে তারা কিন্তু কাজ হারাচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটের যে কয়েকটি ফেরি রয়েছে তা কিন্তু আসলে একটু মন্থর গতিতে চলাচল করছে। অন্যদিকে কিন্তু আসলে এই মুহূর্তে আসলে যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে শিশু এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা যেন শীতের মধ্যে তীব্র শীতের মধ্যে আসলে বের না হয় এবং কি সেই ক্ষেত্রে কিন্তু তারা যেন আসলে ঘরে থাকে, উষ্ণ কাপড় পরে এবং কি তারা কিন্তু সাবধানে থাকার জন্য তারা আসলে বলছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে সকালের দিক দিয়ে প্রত্যেক দিনই কিন্তু এই ঘন কুয়াশার কারণে আসলে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা যারা মাস্টার রয়েছে, সুগান রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে আমাদের জানিয়েছে যে তারা কিন্তু এই মুহূর্তে খুব সতর্ক হয়ে ফেরিগুলো আসলে চালাচ্ছে। যে কোনো সময় কিন্তু আসলে আরও যদি তীব্র আকার ধারণ করে তাহলে কিন্তু আসলে এই যে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়াটা একটি সম্ভাবনা রয়েছে। এটা সব কিছু মিলিয়ে আসলে ঘাট এলাকার যে একটা দুর্ভোগ তা কিন্তু রয়েছে। আর তীব্র শীতও কিন্তু এখন অনুভূত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া এবং দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন ইউসুফ আলী। ভোরের সময় আরও থাকছে। খুলনা উপকূলে এখনও কাটেনি সুপেয় পানির সংকট, কাজে আসছে না মোবাইল পানি শোধনাগারগুলো, আশ্বাসেই আটকে জনস্বাস্থ্য প্রকৌশল। মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং স্থানীয় মসজিদের ইমাম এবাদুর রহমানের বয়ানে উদ্বুদ্ধ হয়েই কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙে মাদ্রাসার 2 ছাত্র। নির্মাণাধীন মসজিদ থেকে হাতুড়ি সংগ্রহ করে 5 রাস্তার মোড়ে যায় তারা। গতকাল আদালতে 164 ধারায় দেয়া জবানবন্দিতে এই কথা জানায় মিথুন ও নাহিদ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা ছাত্র নাহিদ ও মিঠুনকে রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। বিচারক দেলোয়ার হোসেনের কাছে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এ কার্যক্রম। পরে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জবানবন্দিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের বিস্তারিত তুলে ধরে মিঠুন ও নাহিদ। ঘটনার দিন শুক্রবার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও স্থানীয় মসজিদের ইমাম এবাদুর রহমানের বয়ানে উদ্বুদ্ধ হয়েই ভাস্কর্য ভাঙচুরের পরিকল্পনা করে বলে স্বীকার করে দুজন। শিক্ষকদের এখানে ছিল যে তারা পুলিশকে মিসগাইড করেছে এবং তারা এই আসামিদেরকে তারা পালাতে সহায়তা করেছে এবং তাদের আরও ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখছি যে তারা সরাসরি বা অন্য কোনো দিক থেকে তারা এই আসামিদের সাথে জড়িত কিনা সেই জিনিসটাও খতিয়ে দেখা হচ্ছে। যার নামই আসবে তদন্তে আমরা তদন্ত করে তাকে আইনের কাছে সুপর্দ করব। গত 5 ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে মাদ্রাসার 2 শিক্ষার্থী ও 2 শিক্ষককে শনাক্তের পর তাদের গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, কুষ্টিয়া। দুর্নীতির অভিযোগে করা কোনো মামলা প্রত্যাহার করতে পারবে না সরকার, এমনকি প্রত্যাহারে করা যাবে না কোনো সুপারিশও, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এই রায়ের পর 111-এর সময় বিএনপি চেয়ারপারসন সহ অন্যদের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলা প্রত্যাহারের কোনো সুযোগ সরকারের নেই। এ রায়কে যুগান্তকারী মন্তব্য করেছেন দুদক আইনজীবী। সরকারি ত্রাণের টিন আত্মসাতে অভিযুক্ত সিলেটের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের একটি মামলা হঠাৎই প্রত্যাহার হয়ে যায়। জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই মামলাটি প্রত্যাহার হয়।
এর বিরুদ্ধে 2016 সালে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুর্নীতি দমন কমিশন। 4 বছর পর হাইকোর্ট রায় দিলেন দুর্নীতির কোনো মামলাই সরকার প্রত্যাহার করতে পারবে না, এমনকি করা যাবে না প্রত্যাহারের সুপারিশও। আইনে তো ছিলই, কিন্তু এখন রায়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল দুর্নীতি দমন কমিশনের কোনো মামলা প্রত্যাহারের আইনি কোনো সুযোগ নেই। 111-এর সময় করা দুর্নীতির মামলাগুলোর বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয় এসব মামলা প্রত্যাহার কিংবা প্রত্যাহারের সুপারিশের এখতিয়ার নেই সরকারের। দুদক আইনজীবী বলছেন এই রায়ের ফলে বেগম জিয়া সহ অন্যদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহারের কোনো সুযোগ সরকারের নেই। বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান অথবা অন্য যে কোনো মামলাই হোক না কেন, সুপারিশের আলোকে, কোনো সিদ্ধান্তের আলোকে সে মামলাগুলো প্রত্যাহার করা সম্ভব হবে না। রায়কে স্বাগত জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন রায়ের ফলে দুর্নীতিগ্রস্তদের বিনা বিচারে পার পাওয়ার সুযোগ বন্ধ হলো। এই রায়ের ফলে যে যদি কোনো কনফিউশন থাকে কারো মাঝে, সেই কনফিউশনটা দূর হবে। আবারও হবে যে না, দুদক স্বাধীন সংস্থা, তাদের বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ না। হাইকোর্টের এই রায়ের ফলে দুর্নীতি দমন কমিশন আরও স্বাধীন ও নিরপেক্ষভাবে যে কোনো অভিযোগ তদন্ত করতে পারবে বলে মনে করেন দুদক আইনজীবী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাকে 10 বছরের জেলও দেয়া হয়। গতকাল দুপুরে নগরীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এই আদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। মামলার বিবরণীতে জানা যায় 2016 সালের 10ই আগস্ট স্বামী স্ত্রী পরিচয়ে নগরীর চকবাজারে একটি হোটেলের কক্ষ ভাড়া নেয় সায়েম আলম মিমু ও এসএসসি পরীক্ষার্থী ঐশী। পরে সায়েম মেয়েটিকে ধর্ষণ করলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হোটেল কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ঐশী। এ সময় তার মোবাইল ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সায়েম। এই ঘটনায় 3 জনকে আসামি করে মামলা করেন স্বজনরা। 19 জনের সাক্ষ্য প্রমাণ শেষে হোটেল মালিক ও ম্যানেজারের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের খালাস দেওয়া হয়, আর সায়েমের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমার মেয়ে 2016 সালে হত্যা করছে, হত্যার উদ্দেশ্য ছেলেটা ফাঁসি হইবে, ফাঁসি না হয়ে যাবজ্জীবন হয়েছে। তাই সরকারকে সন্তুষ্ট, এটা কার্যকরী থাকে, এটার জন্য সরকারের কাছে আবেদন করছে। আসামিকে ধর্ষণের মামলায় তাকে যাবজ্জীবন শাস্তি কারাদণ্ড, অনাদায় 50,000 টাকা জরিমানা এবং আত্মহত্যার প্ররোচনার কারণে আসামিকে 10 বছর সশ্রম কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা এবং চুরির অপরাধে তাকে 380 ধারার অপরাধে তাকে 5 বছর এবং 5,000 টাকা জরিমানা প্রদান করছে। চট্টগ্রামে 21 বছর আগে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যার দায়ে 10 আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা নিজামউদ্দিন নিজেও ইউপি চেয়ারম্যান। মামলার অপর 5 আসামিকে যাবজ্জীবন এবং 4 জনকে খালাস দেয়া হয়। 1999 সালের 3 অক্টোবর মির্জাখিল দরবার শরীফের ওরস চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ নেতা সোনাকানিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হামলার পরদিন চেয়ারম্যানের স্ত্রী রোশনা আক্তার বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ ও পরে মন্ত্রণালয়ের নির্দেশে সিআইডির কাছে তদন্তভার ন্যস্ত করা হয়। দীর্ঘ তদন্ত শেষে 2000 সালের ডিসেম্বরে 20 আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। সাতকানিয়া সদরের বর্তমান চেয়ারম্যান নিজামউদ্দিন সহ 10 জন গ্রেফতার রয়েছে। এছাড়া বাকি 9 জন পলাতক রয়েছে। 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 10 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন ও 4 জনকে খালাস দেন আদালত। প্রমাণিত হওয়ায় 10 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 5 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। বাকি 4 জন আসামিকে মাননীয় আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন। এই রায়ে আমরা ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছি। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাব। আমরা ইনশাআল্লাহ আসামি আমরা খালাস পাবো উচ্চ আদালতের রায়ে। এ রায়ে নিহত সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। আমরা অবশ্যই পরিবার থেকে অনেক খুশি এবং আমি চাই এই রায়টা যেন দ্রুত কার্যকর হয়। আসামিদের আদালতে হাজির করলে সাতকানিয়া সদরের বর্তমান চেয়ারম্যানের অনুসারীদের সাথে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষ আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতরাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সদর উপজেলার মিঠাপুর গ্রামে সুলতান ব্যাপারীর সঙ্গে আব্দুল আলী ব্যাপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত 5 ডিসেম্বর 75 বছরের বৃদ্ধ সুলতান ব্যাপারীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার 9 দিন পর মারা যান তিনি। দুর্বৃত্তের হামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মোহাম্মদ কবির হোসেন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় মুলিয়া বাজার এলাকায় কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় 3 জন দুর্বৃত্ত। পিস্তলের বাট দিয়ে তার মাথা ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তার 6টি দাঁত ভেঙে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে সাধন, তুষার ও রিঙ্কু নামে 3 যুবক তার উপর হামলা চালিয়েছে বলে জানান স্বজনরা। পিস্তলের বাট দিয়ে মুখে আচ্ছা মতো মারিছে। তুষার আর আছে সাধন আর বিধান নাম করে একটা ছেলে। পাশের 3টা দাঁত, বাম পাশে 3টা দাঁত এবং উপর পাড়ে 3টা দাঁত ভেঙে গেছে এবং উপর সাইডে একটু কেটেও গেছে, যেখানে আমাদের 4টা সেলাই পড়ছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আইনের ব্যবস্থা নেব এবং আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ফাইজুর রশিদ খসরুকে সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি AKM আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদারকে ধন্যবাদ জানান তারা। চলতি বছরের 1 মার্চ ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে হত্যা মামলার আসামিকে প্রার্থী করতে সুপারিশ করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গতরাতে হবিগঞ্জ প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুক্তাদির কৃষাণ চৌধুরী, জেলা যুবলীগের নির্বাহী সদস্য বজলুর রশিদ বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বকুল ও উপজেলা যুবলীগের সহসভাপতি শহীদুল ইসলাম। এ সময় তারা অভিযোগ করেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত যুবলীগের সদস্য ও আকল মিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম রুবেলকে পৌর মেয়র পদে দলীয় প্রার্থীর সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের। তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে নিবেদিত এবং ত্যাগী নেতারা বঞ্চিত হবেন বলে দাবি করেন বক্তারা। তৃতীয় ধাপে চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ভোরের সময়ে আরও থাকছে। ছুটে চলায় জীবন, করোনার সবচেয়ে বেশি ঝুঁকিতে পণ্যবাহী পরিবহন শ্রমিকরা, আয়ের পথ টেকসই করার তাগিদ বিশ্লেষকদের। ঠাকুরগাঁও সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে 10 মাসের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলারও অভিযোগ স্বজনদের, তবে বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। 10 মাসের শিশু সন্তান সামাইয়া ফারাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা শ্যামলী আক্তার। তাকে সান্ত্বনা দিতে এসেও অশ্রুসিক্ত স্বজনরা। শহরের আশ্রামপাড়ার বাসিন্দা ফয়সাল মাহমুদের মেয়ে সামাইয়া ফালার শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে শিশুটিকে অক্সিজেন দেওয়ার জন্য নার্স ও চিকিৎসকদের বারবার অনুরোধ করা হলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ স্বজনদের। আসলে অক্সিজেন পাই কিনা অনেকবার রিকোয়েস্ট করার পর বারবার বলার পরে তখন একজন এসে দেখছে যে না সত্যি সত্যি দেখেছে অক্সিজেন আসলে নাই। কিছু করে পরে আমার বড় কাঁদে। 10 মিনিট আগে সুস্থ ছিল, মায়ের বুকে দুধ খাচ্ছিল, আমার আঙুল ধরে খেলতেছিল বাচ্চাটা। হুট করে অক্সিজেন সিলিন্ডারে শর্ট হলো অক্সিজেন, সে আমার আঙুল ছেড়ে দিয়ে দাপটাদাপি করতেছে অক্সিজেনের জন্য। আমার সন্তান অক্সিজেনের জন্য দৌড়াদৌড়ি করতেছিল, গোটা হাসপাতালের রুমটা অক্সিজেন পায় নাই, খুঁজে
রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসক। আমাদের সাধ্যমতো আমরা করছে করে বলেছি, এখন তারা জোর করে ছিল, তারপরে এখন যদি ওরা বলে গাফিলিটা কী হলো, আমার তার কিছু করার নেই, সিস্টেমে বা কী করা ছিল। আর অক্সিজেন বলে তো সময় লাগবে, 10 মিনিট লাগবে, কারণ সব বাচ্চা অক্সিজেন পাচ্ছে, আমাদের ভালো, আমাদের এই না সেন্ট্রাল অক্সিজেন, এই যে অক্সিজেন সবগুলো থাকবে। অবহেলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সময় সংবাদ, ঠাকুরগাঁও। উত্তরাঞ্চলে ক্রমেই তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের তীব্রতা। কয়েকদিনের তুলনায় কুয়াশা কমলেও হালকা বাতাসে তীব্র শীতে কষ্টে ফেলেছে শ্রমজীবী মানুষকে। এই মুহূর্তে রংপুর নগরীর চেকপোস্ট মোড় এলাকায় আছেন সহকর্মী রতন সরকার, সরাসরি চলে যাব তার কাছে। রতন, এই সময়টায় এসে কিন্তু প্রতিদিনই শীতের তাপমাত্রা কমে যাচ্ছে, যার কারণে কিন্তু শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে এই অঞ্চলে। আমরা জানি যে রংপুর সহ এই অঞ্চলটি হিমালয় পর্বতের খুব কাছাকাছি হবার কারণে স্বাভাবিকভাবেই কিন্তু এই অঞ্চলের শীতের তীব্রতা একটু বেশি থাকে। এই অঞ্চলটিকে আমরা আসলে শীতপ্রবণ এলাকা হিসেবেই কয়েক বছর থেকে বলে আসছি। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের যে জীবনযাত্রা, গ্রামের জীবনযাত্রার কিন্তু একটা শীতের যে প্রভাব, সে তাতে করে কিন্তু মানুষের জীবনে একটা ওষ্ঠাগত পরিস্থিতি নেমে আসে। যদিও এখনও অন্যান্য বারের তুলনায় শীত এখনও সেভাবে পড়েনি। আমরা দেখছি যে ভোরের এই সময়টাতেও কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছেন, বিভিন্ন কাজে এরই মধ্যে ঘর ছেড়ে বের হয়েছে মানুষ, রাস্তায় আমরা দেখছি। অন্যান্য দিন গত কয়েকদিন আমরা দেখেছি তীব্র কুয়াশা ঝরতে, সেই তুলনায় কিন্তু আজ শীতের তীব্রতা, কুয়াশার তীব্রতা খুব একটা নেই। হালকা কুয়াশা ঝরছে, কিন্তু শিরশিরে বাতাসের কারণে শীতের যে অনুভূতি সেটি কিন্তু ভালোভাবে অনুভূত হচ্ছে। আমরা দেখছি যে শ্রমজীবী মানুষ এই শীতের তীব্রতা উপেক্ষা করে কিন্তু জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু ঘর ছেড়ে বের হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহন এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে আসছে, বিভিন্ন এলাকায় যাচ্ছে। এই অঞ্চল থেকে বিভিন্ন বিশেষ করে সবজি, শাকসবজিবাহী গাড়ি, ট্রাক এসব কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তারপরেও কুয়াশা কম হলেও কিন্তু আমরা দেখছি যে যানবাহনগুলো এখনও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তো এই দিকের আমাদের এই অঞ্চলটি আসলে নদী প্রবণ এলাকা, এখানে অসংখ্য নদ নদী আছে এবং চরাঞ্চলে কিন্তু এখনই শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু একটা তীব্র অবস্থার মধ্যে পৌঁছেছে। গ্রামের মানুষের মধ্যে কিন্তু শীত নিবারণের জন্য আমরা জানি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলের যেসব আসলে নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের কিন্তু এই শীত নিবারণের জন্য যে বস্ত্র, গরম কাপড়ের প্রয়োজন, সেটির অভাব কিন্তু প্রতিবারের মতো এবারও আমরা সেই অভাবের কথা জেনেছি। পাশাপাশি এবার করোনা পরিস্থিতির কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে অবস্থা এটি কিন্তু একটু খারাপের দিকে হবার কারণে এইবারে শীত মোকাবেলার ক্ষেত্রে এইসব দরিদ্র মানুষের কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠবে। এখানে প্রতিবারই আসলে জেলা প্রশাসন অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তুতি থাকে, বিশেষ করে শিশুদের শীতবস্ত্র এবং বয়স্ক মানুষের জন্য শীতবস্ত্রের একটা আয়োজন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে থাকে, এবারও আছে। তবে শীতের শুরু বিধায় এখনও কিন্তু আমরা সেভাবে শীতবস্ত্র বিতরণের কোনো খবর আমরা কিন্তু জানিনি। তো
এই অঞ্চলে আরেকটি প্রবণতা আছে, সেটি হচ্ছে যে শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য এই অঞ্চলের মানুষ কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে এবং সেটি করতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। এবারও বেশ কয়েকটি ঘটনার খবর আমরা জেনেছি। তো এই ছিল মাকসুম আমার কাছে এই অঞ্চলের শীতের সর্বশেষ। রংপুর থেকে শীতের তীব্রতার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রতন সরকার। 1 মাসের মধ্যে বাংলাদেশ পাচ্ছে করোনার টিকা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সকালে মহাখালীতে ভারতের সেরাম ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সেরাম চাহিদা পূরণ করতে না পারলে প্রয়োজনে বিকল্প খুঁজবে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভ্যাকসিনের বিকল্প নেই, বিষয়টি বুঝে গেছে গোটা বিশ্ব। তাই তো ভ্যাকসিনের দিকেই ছুটছে সবাই। সেই কাতারে অনেক আগেই সামিল হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন নিতে চুক্তি করেছে বেক্সিমকো, বাংলাদেশ সরকার আর সেরাম ইনস্টিটিউট। সেই ধারাবাহিকতা এবার ক্রয় চুক্তিতে স্বাক্ষর করল সরকার ও বেক্সিমকো। দ্রুত তা পাঠানো হবে সেরাম ইনস্টিটিউটে। মন্ত্রী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতে ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। আশা করছি এই ভ্যাকসিন জানুয়ারি মাসে কোনো এক সময় আমরা পাবো। ইতিমধ্যে এটাও আমরা আশা করছি হয় FDA অথবা UK অথবা WHO অনুমোদন দিয়ে দিবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ড 3 কোটির বেশি ডোজ দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটাই প্রমাণিত হয়েছে ভালো এবং এফেক্টিভও। এটা আমরা এখানে থাকার চেষ্টা করব, কিন্তু যদি এরা আমাদের 3 কোটির বেশি না দিতে পারে বা দেরি করে, ভালো ভ্যাকসিন যদি পাওয়া যায় আমরা সেদিকেও আমরা নজরে রেখেছি। এছাড়া করোনা মোকাবেলায় দেশের ওষুধ কোম্পানিগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় বেক্সিমকো। এত ভ্যাকসিন কিন্তু কেউ তো কোনো অফার দিচ্ছে না সরকারকে। আরো 2-1টা আসা উচিত, কারণ একটা ভ্যাকসিন দিয়ে ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। সো আমি মনে করি আরো অন্যান্য কোম্পানিদেরও এগিয়ে আসা উচিত। এদিকে আসার কথা শোনালেও 2 মাস পেরিয়ে গেলেও এখনো নীতিগত অনুমোদনের জন্য সরকারের কাছে কাগজ জমা দিতে পারেনি দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন দেশের সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, সিটি স্ক্যান সহ 20টি মেডিকেল পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন তালিকায় আগের তুলনায় সবকটি পরীক্ষার খরচ কমানো হয়েছে। গতকাল সকালে অধিদপ্তরের মহাপরিচালকের সই করা নতুন এই মূল্য তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়। করোনা মহামারীতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ, আর রোগীদের প্রয়োজনীয় সব পরীক্ষায় গুনতেও হচ্ছে বাড়তি খরচ। তবে রোববার দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, হাইফোনাজাল ক্যানুলা সহ জীবন রক্ষাকারী সব পরীক্ষার সাশ্রয়ী মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন এ তালিকা জমা দেওয়া হয় হাইকোর্টে। তালিকাটি গ্রহণ করে আদালত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিশন গঠন, পরীক্ষা নিরীক্ষার পূর্ণাঙ্গ তালিকা ও ICCU স্থাপনের বিষয়ে 1 সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। কোভিড সম্পর্কিত 20টি আইটেম প্রাইস লিস্ট নির্ধারণ করে আজকে আদালতে দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আজকের যে মূল্য তালিকা আমাদের নির্ধারণ হয়েছে, এটা হাসপাতালগুলোতে যদি তারা যদি প্রদর্শন না করে থাকে, ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। নতুন মূল্য তালিকায় একক অক্সিজেন সিলিন্ডারের ঘন্টা প্রতি সর্বনিম্ন মূল্য 100 থেকে 125 টাকা, জেনারেটর নির্ভর সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের খরচ 120 থেকে 300 টাকা ধরা হয়েছে। লিকুইড ট্যাঙ্ক নির্ভর সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের খরচ 120 থেকে 250 টাকা রাখা হয়েছে। এছাড়া হাইফোনাজাল ক্যানুলার দাম 500, সিবিসি পরীক্ষার মূল্য 600 থেকে নামিয়ে 500, এক্সরে অ্যানালগ 500 থেকে কমিয়ে 400, এক্সরে ডিজিটাল 800 থেকে কমে 600 করা সহ মোট 20টি মেডিকেল পরীক্ষার খরচ কমানো হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাইকোর্টকে নতুন করে 40টি ICU ও CCU স্থাপন করার কথাও জানানো হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 32 জন মারা গেছেন। এর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7052 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1355 জন।
গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 12,741 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 29,69,630 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,355 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,90,533 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 7,052 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,393 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,20,896 জন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,60,00,000-এরও বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় দেশটিতে প্রতিদিনই গড়ে মারা যাচ্ছেন 2,000-এর উপরে। এছাড়াও দৈনিক গড় আক্রান্তের সংখ্যা 2 লাখের বেশি। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন প্রায় 30,000 আর মারা যাচ্ছেন শতাধিক। এছাড়াও আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় শীর্ষে রয়েছে টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউ ইয়র্ক। এদিকে সোমবার থেকে দেশটিতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন কার্যক্রম। জরুরি ভিত্তিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগে গেল 11 ডিসেম্বর ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছাতে শুরু করেছে ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি এই টিকা। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং টিকাদান কার্যক্রমের সবশেষ জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। করোনা ভাইরাসের যে দ্বিতীয় স্রোত এখন নিউ ইয়র্কে শুরু হয়েছে, তাতে কিন্তু হাসপাতালগুলো কিন্তু উপচে পড়েছে রোগীর ভিড়ে, এবং হাসপাতালগুলো আবারও মার্চের মাঝামাঝির পর থেকে যেমন হয়েছিল করোনা পরিস্থিতি, সেই রকমভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রে আবার সেই অবস্থা ফিরে এসেছে, এবং হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসকরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য হিমশিম খাচ্ছে, এবং প্রতিদিনই 2 থেকে 3 হাজার মানুষ যুক্তরাষ্ট্রে মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং আক্রান্ত হচ্ছে প্রতিদিন 2 লাখ কিংবা তারও বেশি। আজকে এখন পর্যন্ত আরও 1 ঘন্টা দিনের যে কয়েকজন আক্রান্ত হয়েছে তার যে পরিসংখ্যান, সেটি যে আপডেট করার সময়টি কিন্তু আরও 1 ঘন্টা রয়েছে। সেই 1 ঘন্টা আগ পর্যন্ত আমি দেখছি যে আজকে 1,80,000 মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছে একদিনে, এবং আজকে মৃত্যুর হার খানিকটা কম। আজকে 1344 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছেন। এর মধ্যে আসার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে করোনা যে ভ্যাকসিন সেটি আবিষ্কৃত হয়েছে ফাইজারের, এবং FDA এর অনুমোদনের পরে এটি আগামীকাল যে সকালটি আসছে, সেই সকালে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু একটি সুন্দর সকাল হবে, সবাই সেটি আশা করছেন, কারণ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে। এবং প্রাথমিকভাবে এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি সেটি পাবেন হচ্ছে চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্স, যারা হাসপাতালে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তারা পাবেন। তার পরবর্তীতে এসেনশিয়াল যেসব কর্মী আছেন তারা এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটি পাবেন। এবং পাশাপাশি এই ভাইরাসটি গ্রহণ করা নিয়েও কিন্তু এক ধরনের সন্দিহান রয়েছে, এই যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এক ধরনের অনীহা রয়েছে। সেই প্রেক্ষিতেই কিন্তু আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সাবেক 3 জন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন এবং জর্জ ডব্লিউ বুশ, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই ভাইরাসটি তারা প্রকাশ্যে নেবেন, কারণ তারা সাধারণ মানুষের কাছে একটি বার্তা দিতে চান যে এই ভাইরাসের যে ভ্যাকসিনটি, এই ভ্যাকসিনটি নিলে কারোর তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই ভাইরাসটিতে কিছু হয়তো কিছু উপসর্গ হয়তো রয়েছে, সেই নিয়েই কিন্তু গণমাধ্যমে যেসব রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এক ধরনের সন্দেহ রয়েছে। তো আমি এই সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য বাংলাদেশি একজন চিকিৎসকের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। তার নাম ডাক্তার হাসান মাসুদ। আমি কথা বলবো ডাক্তার হাসান মাসুদ। জি, একটু আসবেন, এদিকে আসবেন, আর কাছাকাছি আসবেন। জি, আরো এদিকে আসবেন। জি, আপনি কাছে আসবেন।
জি আপনি একটু আমাকে বলবেন যে কালকে থেকে তো করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে, তো হাসপাতালগুলোর প্রস্তুতি কি, আপনাদের কি প্রস্তুতি? ধন্যবাদ সাকি আমাকে এই মুহূর্তে আমন্ত্রণ করার জন্য। আগামীকালকে সোমবার যুক্তরাষ্ট্রের সবগুলি হাসপাতালে ভ্যাকসিনগুলো পৌঁছে যাবে, FDA কর্তৃক অনুমোদন হয়ে গেছে এবং তারপরেই সর্বপ্রথম যারা পাবে তারা হচ্ছে ফ্রন্টলাইনার ওয়ার্কার, চিকিৎসক, নার্স এবং নার্সিং হোমের যারা রুগী রয়েছেন তারাই সর্বপ্রথম এটা পাবে এবং তারপরে যারা ক্রমে তাদেরকে মনে করেন সাধারণ পাবলিকের কাছে আসতে আরও মনে হয় মাসখানেক সময় লেগে যাবে। তবে এই ভ্যাকসিনটি খুব আশার ব্যঞ্জক নিয়ে এসছে। তবে এই ভ্যাকসিনটির ব্যাপারে আমি কিছু কথা বলবো। সেই ভ্যাকসিনটি হচ্ছে আপনার মডার্নার এবং ফাইজারের ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনটি নিতে পারবে না কারা সেই জিনিসটি আমি একদম পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিতে চাই। যারা নাকি প্রেগনেন্ট উইমেন, সাধারণত এখানকার নার্সরা প্রেগনেন্টের যে উইমেনের বয়সে তাদের আছে তারা নিতেও পারেন নাও নিতে পারেন, তাদের এটা নির্ভর করবে তাদের উপরে। কিন্তু প্রেগনেন্ট উইমেনরা এবং যারা ইমিউনোসাপ্রেশন আছেন এবং যাদের কি অ্যালার্জিক রিয়াকশন আছে, যাদের কোনো অ্যানাফাইলেকটিক শক যাদের হয়, এনারা ছাড়া সবাই নিতে পারবেন। আর যারা মনে করেন আক্রান্ত হয়েছে কোভিডে তাদের অ্যান্টিবডিটা কিন্তু প্রেজেন্ট আছে, কিন্তু সেই অ্যান্টিবডিটা কতদিন থাকবে, খুব অল্প সময় থাকবে, সেটা চেক করে তারা পরে নিতে পারেন। কারণ ভ্যাকসিনের অ্যান্টিবডিটা ভ্যাকসিনের যে অ্যান্টিবডি হবে সেই ভ্যাকসিনের অ্যান্টিবডিটা কিন্তু মিনিমাম 6 মান্থ পর্যন্ত থাকবে দুটো ডোজ দেওয়ার পর। সুতরাং এই ধাক্কায় একটা ভ্যাকসিন শটেই মানে পরপর দুটায় আমরা অনেক অংশে আমরা বেঁচে যেতে পারি। জি, তো এই যে মানুষের মধ্যে যে এক ধরনের আতঙ্ক সন্দেহ যে এই ভ্যাকসিনটি নিলে একজন উপসর্গ হবে, তো এই বিষয়টিকে আপনি সাধারণ মানুষেরকে কিভাবে আপনি দূর করতে পারেন? এটি কেন সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটি ভ্যাকসিনটি না নেওয়ার ব্যাপারে অনীহা তৈরি হয়েছে? ধন্যবাদ সাকি। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন যেটা হয়েছে সেটা কিন্তু 16 বছরের নিচে যারা তারাও নিতে পারবে, কিন্তু মডার্নার এবং ফাইজারের যে ভ্যাকসিনটি হয়েছে তারা 16 বছরের নিচে কোনো টেস্ট হয়নি এবং যাদের উপরে টেস্ট হয়েছে তাদের দেখা যাচ্ছে 90 থেকে 95% এটা অ্যান্টিবডি গ্রো করতে। এতে ভয়ের কোনো কারণ নেই। আমি খুবই আশাব্যঞ্জক, আপনারা কোনো ভয় করবেন না, কারণ ভয় করলে পরে কারণ আপনি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সুতরাং যারা নাকি আপনারা যাদের বয়স 18 বছর 16 বছরের উপরে এবং যারা ভালনারেবল পেশেন্ট আছেন তারা নিতে পারবেন এবং যাদের কোনো উপসর্গ নাই কিন্তু মনে করেন যে করোনা আক্রান্ত তারাও নিতে পারেন। শুধু পারবেন না হচ্ছে প্রেগনেন্ট উইমেন এবং যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে এবং যারা ইমিউনোসাপ্রেশন যেমন অর্গান ট্রান্সপ্ল্যান্ট তারাই শুধু নিতে পারবেন না। আমি এটা ব্যাপারে খুবই আশাব্যঞ্জক ইনশাআল্লাহ। হাসপাতালগুলোতে কি এই ভ্যাকসিনটি রাখার জন্য প্রিজার্ভ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমেরিকার সবগুলো হাসপাতালগুলোতে প্রিজার্ভ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভেন প্লেনগুলো যে নাকি এখন আমেরিকান এয়ারলাইন্স এটা নিয়ে আসছে এবং ট্রাকগুলো এবং এয়ারপোর্টে হাসপাতালে এবং যেখানে দেওয়া হবে সিটিগুলোতে ওটা পরে দেওয়া হবে। এখন হাসপাতালগুলো রেডি আছে, কালকে ভ্যাকসিন পৌঁছলেই ওই তাপমাত্রায় রাখা হবে, এতে কোনো সন্দেহ নাই। ডক্টর মাসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি শুনছিলেন যে কালকে সকাল হলেই যে দিনটি শুরু হচ্ছে সেই দিনে কিন্তু যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এখন সেই দিকেই আমরা সবাই তাকিয়ে আছি এবং সাধারণ মানুষ তাকিয়ে আছে, সাধারণ মানুষ কত দ্রুত এই ভ্যাকসিনটি পাবে। এই ছিল আমার কাছে করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। বিশেষজ্ঞ চিকিৎসককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের টিকাদান কার্যক্রম এবং করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হাসানুজ্জামান সাকি। জার্মানিতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী 16 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত আবারও লকডাউন সহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া বন্ধ থাকবে সবকিছুই। বার্লিন থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে।
জার্মানিতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ম্যার্কেল সরকারের দেয়া আংশিক লকডাউনের তোয়াক্কা করেনি দেশটির বেশিরভাগ মানুষ, যার প্রমাণ আক্রান্ত ও মৃতের আশঙ্কাজনক হার। প্রতিদিনই গড়ে প্রায় 25,000 মানুষের সংক্রমণ, সেই সাথে 450-ও বেশি মানুষের মৃত্যুতে শঙ্কিত গোটা দেশ। আর তাই বড়দিনকে সামনে রেখেই আগামী 16 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত আবারও কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ম্যার্কেল প্রশাসন। রোববার দেশটির 16টি অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্টদের সাথে টেলিকনফারেন্সের পরপরই এই সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। নতুন এই বিধিনিষেধ অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ থাকবে কিন্ডারগার্টেন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, পানশালা, রেস্তোরাঁ সহ বিভিন্ন বিপণী বিতান। এমনকি নিষিদ্ধ করা হয়েছে বড়দিন উপলক্ষে সব ধরনের জমায়েত ও আতশবাজি পোড়ানোও। আমি বলবো এই মুহূর্ত থেকে সবাইকে ঘরেই থাকতে হবে। কি দরকার অপ্রয়োজনে বাইরে যাওয়ার? এই সংকটে নিজেকে বাঁচতে হবে, সাথে অন্যকেও বাঁচাতে হবে। ধৈর্য ধরার কোনো বিকল্প দেখছি না। মৃত্যু ঠেকাতে ভ্যাকসিনের বিকল্প কিছুই দেখছি না। এদিকে জার্মানি জুড়ে আবারও লকডাউন জারির ঘোষণায় শঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কর্মহীনতার পাশাপাশি অর্থনৈতিক সংকট ও পারিবারিক চাপে পড়ার ভয় বাসা বেঁধেছে অনেকের মনে। এই লকডাউনটা একদিকে যেমন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অন্যদিকে কিছু মানুষের জন্য কিন্তু এটা একটি চিন্তারও বিষয়, যা বিশেষ করে আমাদের মতো প্রবাসী যারা আছে তাদের জন্য। বাইরে খুবই গ্লুমি ওয়েদার থাকে, রোদের দেখা পাওয়া যায় না বললেই চলে, তো ডিপ্রেশনটার সময় একটু বেশি কাজ করে। এই অবস্থায় অচিরেই গণহারে টিকা কার্যক্রম শুরু করা না গেলে বিপর্যয় ঠেকানো মুশকিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু জার্মানি নয়, পুরো বিশ্বে রয়েছে মরণঘাতী করোনা এবং করোনার ভ্যাকসিন নিয়ে নানা জনের নানা মত। তবুও জার্মান রাষ্ট্রপ্রধান সহ এখানকার বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানীরা মনে করছেন অচিরেই পরিকল্পনা অনুযায়ী টিকা প্রদান শুরু করা গেলে 2021-এর মধ্যেই করোনাকে বশে আনা সম্ভব। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে। করোনায় আমদানি অর্ধেকে নামায় হু হু করে বাড়ছে পুরনো শীত বস্ত্রের দাম। লাইসেন্সের জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা। খুলনা উপকূলে সুপেয় পানির সংকট কাটেনি। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকায় পানির উৎসগুলো। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি সরবরাহের কথা শুধু আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে। কাজে আসছে না মোবাইল পানি শোধনাগারগুলো। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। খুলনা সহ দক্ষিণাঞ্চলের উপকূলের মানুষের দুর্ভোগের নাম পানি। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানিতে যেমন ভাসতে হয়, তেমনি সারা বছর সুপেয় পানি প্রাপ্তিতে রীতিমতো দুর্ভোগ পোহাতে হয় উপকূলবাসীকে। সুপেয় পানির জন্য নির্ভর করতে হয় পুকুর, বৃষ্টির পানি এবং পিএইচএফ প্রযুক্তির উপর। গেল 6 মাস আগে ঘূর্ণিঝড় আমপানে সেই উৎসগুলো নষ্ট হয়ে গেছে। এখন নির্ভর করতে হচ্ছে দূর দূরান্ত থেকে কিনে আনা পানির উপর। এই পর্যন্ত কোনোদিন পানির সাহায্য আমরা পাইনি। শুনছি যে গাড়িতে করে দিয়ে যায়। মাঘ ফাল্গুন মাসের দিকে পানি থাকে না, না থাকলে এবারে পানির কষ্ট করা লাগে, অনেক দূরিত্বে আনা লাগে। দুই একটা কল আছে, এই জায়গা কিছু কল আছে, তা কলের পানি তেমন একটা ভালো না। এদিকে জনবল সংকট এবং দক্ষ টেকনিশিয়ানের অভাবে দুর্যোগকালীন সময় ছাড়া জাপান সরকারের সহায়তায় দেয়া মোবাইল পানি শোধনাগারগুলো জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কোনো কাজে লাগাতে পারছে না। তবে সুপেয় পানি নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খনন প্রকল্পের মাধ্যমে আমরা সেগুলো করে যাচ্ছি এবং সেখানে সৌরচালিত এবং অটোমেটিক আপনার পিএসএফের মাধ্যমে পানি পরিশোধিত করা হয় এবং এলাকার জনগণের মাঝে এটা সাপ্লাই করা হয়। প্রজেক্টটা যেহেতু এখনও চলমান আছে, এই জুন মাস পর্যন্ত আর কি প্রজেক্টটা চলে, যার কারণে মেনটেন্যান্সটা প্রজেক্টের ফান্ড থেকেই করা হয়, প্রজেক্টের ফান্ড যখন আসে। এদিকে পানি সমস্যার সমাধানে সমন্বিত পদক্ষেপের কথা জানালেন বিশেষজ্ঞরা। সরকারি বেসরকারি নানা উদ্যোগ গৃহীত হয়েছে, কিন্তু বাস্তবে এই সংকটটি এখনও মোকাবেলা করা যায়নি। সমস্ত নদীগুলিকে উন্মুক্ত করে দেওয়া, খালগুলি দখলমুক্ত করা, সেগুলি জোয়ার ভাটা নিশ্চিত করা, তাহলে এটি স্থায়ী সমাধান আমাদের পক্ষে সম্ভব হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট সহ উপকূলীয় এলাকার প্রায় 35 লাখ মানুষ কম বেশি সুপেয় পানির সংকটে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নাটোর জেলার হাট বাজারগুলোতে রসুনের সরবরাহ বেড়েছে ব্যাপক হারে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে বড়াইগ্রাম উপজেলার আহমদপুর হাটে প্রতি মনে রসুনের দাম কমেছে 1000 টাকা। ব্যবসায়ীরা বলছেন ব্যাপক সরবরাহের কারণেই দাম কমেছে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বিনা হালে রসুনের উদ্ভাবনী উপজেলা নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর হাটে ভোর থেকে রসুনের ব্যাপক সরবরাহ হয়। কৃষকরা তাদের রসুন হাটে আনলেও ব্যবসায়ী ছিলেন কম, ফলে গত সপ্তাহের হাটের চেয়ে 500 টাকা পর্যন্ত কম দামে রসুন বিক্রি হয়। ভালো মানের রসুন 2 সপ্তাহ আগেও 3600 থেকে 400 টাকা মন বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকায়। প্রতি বিঘায় মাত্র 40,000 টাকা খরচ করে 25 মণ উৎপাদিত রসুনে লাভ হয় শতভাগ। বর্তমান বাজারের দামে কৃষকদের লোকসান না হলেও বাজার মনিটরিং এর দাবি তাদের। যে রসুন ছিল আমার হচ্ছে 4000 টাকা, সেই রসুন আজকে বলতেছে 2600 টাকা 2700 টাকা। বাজারে ব্যাপারীও নাই, দামও মেলা কম, মন করা 500-700 টাকা নাই। বিদেশ তো মাল আমদানি করে, আমাদের দেশের মাল কম দামে বিক্রি করতে হয়। সরকার যদি একটা মনিটরিং করে তাই একটা সুব্যবস্থা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রোপা আমন ধান কাটার পর ওই জমিতে চাষ না দিয়ে রোপণ শুরু হয়েছে। নতুন রসুন আসতে আর 2 মাস বাকি থাকায় কৃষকরা মজুদ রসুন বাজারে আনতে শুরু করেছেন। চাহিদার চেয়ে বেশি সরবরাহ হওয়ায় রসুনের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। যা রসুন আছে বাড়িতে তারা সব হাটে আনা শুরু করছে, আমদানি খুব বেশি হচ্ছে, সেজন্য রসুনের দামটা একটু কম। রসুন গৃহস্থ যে হারে আনতেছে বাজারে, আমার রসুন আমরা কিনা লাগতেছে ভাই, আমরা পরে বিক্রি করতে পারতেছি না এই রসুন। কৃষি বিভাগের পরামর্শে প্রায় 20 বছর আগে জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষকরা রোপা আমন ধান কেটে ওই জমিতেই চাষ না করে রসুন রোপণ করেন। এতে ভালো ফলন পাওয়ার পর পুরো জেলায় এই পদ্ধতি ছড়িয়ে পড়ে। গত বছর 21,430 হেক্টর জমিতে 1,78,578 মেট্রিক টন রসুন উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। আবারও শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গ। ভোরের আলো ফুটতেই বাঙালি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে রাজধানীর মিরপুরে। সেই সঙ্গে রায়ের বাজার বধ্যভূমিতেও আসছেন অনেকেই। মিরপুরে আছেন রাশেদ বাপ্পি এবং রায়ের বাজারে আছেন তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাব বাপ্পির কাছে। ভাই ভাই খেলা চলে আসছে। ভাই ফ্লাশ নিছে না মান ভাই? ভাই মাথাটা বাইর করে না, কি আছে দিলেন তো ছোট ভাই ফ্লাশটা নিয়ে ভাই এমন সময় ফোন দেয় বলেন তো আব্দুল ভাই? ভাই মোবাইল কেন ভাই একটু ফাস্ট আপনার কারণে তো অডিওটাই পেয়েছি। ভাই মোবাইলটা নামান। মোবাইলটা সরান। সামনে যান না।
জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হলো জাতির সূর্য সন্তানদের। এরপরই স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, দর্শক আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছেন, উপস্থিত আছেন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এবং ঢাকার বেশ একটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা। এই সব আনুষ্ঠানিকতার পরপরই কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢল নামবে লাখো জনতার, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। তবে যে বিষয়টি বললে নয়, এবার করোনা ভাইরাস যে একটি প্রকোপ, সেই প্রকোপে কিন্তু সকল আয়োজন কিছুটা হলেও সীমিত করা হয়েছে। ঠিক এই কারণে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে শ্রদ্ধা নিবেদন করা সম্ভব, সেই কার্যক্রম সব থেকে বেশি নজর দিচ্ছেন, সবার মনোযোগ কিন্তু সেটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির স্মরণে। এদিকে তাকাই সবাই, ক্যামেরার দিকে, এদিকে তাকাই। নিবেদন যে পর্ব সেটা এখনো মেয়র শেখ ফজলেনুর তাপস তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যেমনটা দেখি প্রতি বছর যে এইসব আনুষ্ঠানিকতার পর থেকেই শুরু হয় সাধারণ মানুষ দেখেছি যে এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে লাখো হাজারো মানুষের ঢল। তবে এবার কিছুটা আমরা আগে যেটি বলেছি যে কিছুটা করোনা ভাইরাস যে একটি সংকট, সেই সংকটকে মানুষ নিজেদেরকে একটু স্বাস্থ্যবিধি মানতে গিয়ে কিছুটা আমরা মানুষের সংখ্যা কিন্তু কতটা কম দেখছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু তাদের
যে শ্রদ্ধাঞ্জলি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলিটি জানানো হলো। একটু জানি রাখলেই নয়, পৃথিবীর ইতিহাসে কিন্তু এক কালো অধ্যায় সেই 14 ডিসেম্বর 1971, যেমনটা এখনো কিন্তু খুঁজে পাওয়া বিরল, যেমনটা আমাদের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে ঘটেছিল। 9 মাস রক্তক্ষয়ী যে যুদ্ধ, সেই যুদ্ধের যখন বিজয় সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ, বেশ জাতির যে সূর্য সন্তান, যাদের নেতৃত্বে এই দেশ সামনে এগিয়ে যাবে, সেই সূর্য সন্তানদেরকে কিন্তু একে একে ধরে ধরে হত্যা করা হয়। এবং সেই যে সুপরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছিলেন তারাই কিন্তু মুক্তিযুদ্ধের সময়ও নেতৃত্ব দিয়েছিলেন এই দেশকে, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের প্রজ্ঞায়। আমরা একটু যে দেখব রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেখানে আছেন আমাদের সহকর্মী। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুলের শিক্ষক এবং সহ অসংখ্য মানুষ রয়েছে যারা দেশের বাঙালি জাতীয়তাবাদকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, বাঙালি সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। তাদের সেই সংস্কৃতি এবং তাদের সেই ভাবনার উপরে ভর করে রাজনীতিবিদরা কিন্তু যে সংগ্রামী আন্দোলন, তার পথ বেয়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই কারণেই কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল 14 ডিসেম্বর, এবং এই জাতিকে মেধাশূন্য করতে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের একেবারে শীতল পরিকল্পনা হত্যা করা হয়েছিল। রাও ফরমান আলী বলেছিলেন এদেশের মাটি তিনি রক্তে লাল করে দেবেন, এবং তা দিয়েছিলেন না বটে। এই বাংলার মাটি রক্তে রঞ্জিত হয়েছে, এবং এরপরে কিন্তু প্রায় 50 বছরের দোরগোড়ায় বাংলাদেশ কিন্তু দাঁড়িয়েছে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে এবং সামনে এগিয়ে চলছে। দুর্বল বাংলাদেশকে রুখে দেয় এমন শক্তি কোথায়, এবং সেটি আজকে দেখছি। এবং এই শ্রেষ্ঠ সন্তানদেরকে কিন্তু আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, হৃদয়ের অর্ঘ্য অর্পণ করা হচ্ছে। আমরা জেনেছি যে মিরপুরের যে বৌদ্ধভূমি, সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে। এখানে ঠিক সর্বসাধারণের জন্য এর মধ্যে উন্মুক্ত হয়েছে। আমরা আগে বলছিলাম যে সাধারণ মানুষের কিন্তু খুব একটা উপস্থিতি লক্ষ্য করছি না। ভিন্ন এক প্রেক্ষাপট, অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। ঠিক তখনই এই মানুষ আসেনি, তবে হৃদয়ের অর্ঘ্য, হৃদয়ের ভালোবাসা তারা নিশ্চয়ই অর্পণ করবেন আজকে, কারণ তাদের রক্তের রঞ্জিত হয়েই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়, কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছিলাম। আজকে এখানে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা, মুক্তিযোদ্ধা সহ অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হবেন, এটা আমরা আশা করতে পারি। কুয়াশা রয়েছে, কুয়াশা ভেদ করে এখনও কিন্তু এখানে কিন্তু লোকারণ্য আমরা দেখিনি। তবে আগেই বলছিলাম, শ্রদ্ধা নিবেদন কিন্তু কোনোভাবেই এতে ব্যাহত হবে না। এখানে কিন্তু সারা বছরই মানুষ আসেন। এই যে স্মৃতির স্মারক হয়ে কনক্রিটের যে মিনার দাঁড়িয়ে আছে, তা স্মৃতির সাথে, ইতিহাসের সাথে, গৌরবের সাথে বাঙালিকে মনে করিয়ে দেয় 71কে। বাঙালির জীবনের সবচাইতে গৌরবের এবং বেদনার যে কাল 71, তাকে মনে করিয়ে দেয় সেই সব মানুষদের যারা আমাদের বাঙালি জাতীয়তাবাদের উত্থানে ভূমিকা রেখেছিল অফুরন্ত। তবে কয়েকটি কথা কিন্তু এখনো মীমাংসিত হয়নি। 1971 সালে এই আলবদর আল শামস বাহিনীর যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের প্রধান দুই নেতা আশরাফুজ্জামান খান এবং চৌধুরী মাইনুদ্দিনকে কিন্তু এখনো দেশে এনে তাদের যে ফাঁসির রায় কার্যকর করা যায়নি, সেটি এখনো, সেই ব্যাপারে শহীদ বুদ্ধিজীবী পরিবার সদস্যরা বলছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা যায় কিনা। এছাড়াও এই দেশীয় দোসর, সেই সময় জামায়াত ইসলামীকে এখনো কিন্তু দলগতভাবে বিচার করা হয়নি, সেই বিষয়টি বিচার করা হবে কিনা বা বিচার প্রক্রিয়া কবে শুরু করা হবে, সেই বিষয়ে কিন্তু তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে
করেছেন। এবং আমরা দেখেছি এখানে কিন্তু অনেকগুলো ব্যানার রয়েছে, সেখানে নিজামী, মুজাহিদি, সাকা চৌধুরী, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমের কিন্তু যে ফাঁসির রায় হয়েছে সেগুলো কিন্তু পোস্টারে কিন্তু ছাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এখানে এরই মধ্যে স্থানীয় যে এমপি তিনি এসেছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনও কিন্তু এরই মধ্যে শ্রদ্ধা অর্পণ করেছেন এবং আস্তে আস্তে করে আসতে শুরু করেছেন। কুয়াশা রয়েছে, কুয়াশা ভেদ করে সাধারণ মানুষ এখনো ওই অর্থে প্রবেশ করতে পারেনি, তবে আস্তে আস্তে নিশ্চয়ই হবে। তবে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তারা কিন্তু তাদের সদস্যদের আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি তারা উপস্থিত রয়েছে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, এছাড়াও সাধারণ মানুষ আসতে শুরু করেছে। আমি আবার ইতিহাসে ফিরতে চাই। 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু তার ভাষার দাবি আদায় করেছিল। এরপর ক্রমান্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা, তার নেতৃত্বে আমরা ধাপে ধাপে স্বাধীনতার দিকে গিয়েছি, বিজয়ের দিকে গিয়েছি। 7ই মার্চের তার ভাষণের পরে বাঙালি বুঝে গিয়েছিল তাকে এখন কি করতে হবে। সেই ধারাবাহিকতায় বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই যুদ্ধ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ প্রাণ দিয়েছে, তবে বিজয়ের স্বাধীনতার দাবি ছাড়েনি। এবং পাকিস্তানি বাহিনী নৃশংসতার এক রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষদের হত্যা করেছিল। এর পাশাপাশি বুদ্ধিজীবীদের 1000-এর বেশি বুদ্ধিজীবীকে তারা হত্যা করেছে। সেই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল 25শে মার্চ কাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের বাঙালি জাতীয়তাবাদের পক্ষে যারা কথা বলেছিলেন তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল। এরপরে পুরো 9 মাস জুড়ে হত্যা করা হয়েছিল, তবে শেষ কামড়টি দিয়েছিল তারা 1971 সালের 14 ডিসেম্বর, আজকে যে দিনটি আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করে যাচ্ছি। তো সবকিছু মিলে এখানে কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছে এবং ক্রমান্বয়ে এখানে কিন্তু আসবেন। এবং আমরা দেখেছি যে এখানে স্থানীয় আওয়ামী লীগের এমপি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং এর মধ্যে কিন্তু তাদের হৃদয়ের পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। এবং সেই পুষ্পার্ঘ্য যারা আসতে পারেনি তারাও নিশ্চয়ই মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। গৌরব এবং ভালোবাসায়, সম্মান এবং শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবং সেটি ঘুরে ফিরে আমরা দেখছি ইতিহাসের কাছে বাঙালির যে বিজয়ের কাছে আসতে কত যে সংগ্রাম করতে হয়েছে, কত যে ত্যাগের বিনিময়ে আসতে হয়েছে, সেটিকে স্মরণ করছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজকে স্মরণ করছে বাঙালি। স্মরণ না করে তো উপায় নেই, কারণ তাদের রক্তে রঞ্জিত হয়ে আজকের বাংলাদেশ, আজকের যে গৌরবের বাংলাদেশ আজকে 50 বছর পূর্ণ করবে তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তো সব কিছু মিলিয়ে এই যে আমাদের রায়ের বাজারের বৌদ্ধভূমি, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি এবং রায়ের বাজার থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম সৌরভ। যাব পরের খবরে। চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার পাল বাজারে বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ। দাম কম হওয়ায় তাজা সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি যাব তার কাছে। ফারুক, আমার অডিওটা দেখ। মাকসুম, চাঁদপুরের যে সবজির বাজার সেটি এখন জমে উঠতে শুরু করেছে। আমি পাল বাজারে আছি, এটি চাঁদপুর জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। এখানে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং চাঁদপুরের যে চরাঞ্চল রয়েছে সেখান থেকে নানা রকমের সবজির তার দরদাম কিন্তু উঠানামা করে। যেমন গত সপ্তাহে কাঁচামরিচ ছিল যেখানে 70 টাকা থেকে 80 টাকা, সেটি এখন বেড়ে
100 থেকে 110 টাকা হয়েছে। তার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছে যে এই পাইকারি বাজারে এখন সরবরাহটা কাঁচামরিচের কমেছে। তবে আমরা যদি সিম বলি, সিম, নতুন আলু, এগুলোর দাম অনেক কমেছে। লেবুর দাম কমেছে। লেবু যেখানে ছিল 500 টাকার উপর এখন 300 থেকে 500 টাকা আকার বেঁধে লেবু বিক্রি হচ্ছে। সবচেয়ে স্বস্তির খবর হলো যে আজকে নতুন করে এখানে এলচি লেবুর সরবরাহ হয়েছে, যেটি গত কয়েকদিন ছিল না। আর সিমের দাম যদি আমি বলতে চাই যে সিম গত সপ্তাহে যেখানে 30 টাকার উপর ছিল সেটা এখন 20 থেকে 25 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমি যদি অন্য সবজি বিশেষ করে যে টমেটোর কথা বলি, টমেটোর দামও কিন্তু কমেছে। টমেটোর দাম কমে এখন 55 থেকে 60 টাকার মধ্যে নেমে এসেছে। আর যদি আমি বেগুনের কথা বলি, বেগুন আকার ভেদে নানা রকম বেগুন আছে, সেই বেগুনগুলোর দামও কিন্তু অনেকটা কমেছে। আর যদি অন্যান্য সবজির কথা বলি, বিশেষ করে যে পালং শাক, লাল শাক, এগুলো অনেক দাম একবারে কমে চলে এসেছে। বিশেষ করে 10 থেকে 12 টাকা বা 15 টাকা এর মধ্যে কেজি বিক্রি হচ্ছে। আর ফুলকপি, পাতাকপি, সেগুলোর দামও অর্ধেক নেমে এসেছে। অর্থাৎ এখন 15 থেকে 18 টাকা প্রতি কেজি ফুলকপি, পাতাকপি বিক্রি হচ্ছে। আমি এই ব্যবসায়ীদের সাথে কথা বলবো। একজন ব্যবসায়ী ভাই, আজকে যে বাজারে যে পরিস্থিতি, আমাকে একটু বলবেন যে আজকে বাজারে আমি ক্রেতার সংখ্যা একটু কম দেখছি কিন্তু সরবরাহ বাড়তি, তো বিষয়টা কি আমাকে একটু পরিষ্কার করবে? না, শীতের দিন, এ কারণে ক্রেতার একটু বলবেন যে আজকে বাজারে আমি ক্রেতার সংখ্যা একটু কম দিচ্ছি কিন্তু সরবরাহ বাড়তি, তো বিষয়টা কি আমাকে একটু পরিষ্কার করবে? না, শীতের দিন, এ কারণে ক্রেতার একটু আস্তে ধীরে আছে। তো সব মাল আমদানি আছে, কোনো তরিতরকারির অভাব নাই বর্তমানে, দামও স্থিতিশীল আছে। তারপরে চরের ঢাকার সব মাল কুয়াশার কারণে কিছু মাল আমদানি দেরি হয়, ক্রেতাদেরও দেরি হয়, এ কারণে। আচ্ছা, হ্যাঁ, যে আমি একজন ব্যবসায়ীর সাথে যে কথাটি জেনে জানলাম যে আসলে কুয়াশা অনেকটা তাদের এই ব্যবসায় ব্যাঘাত ঘটাচ্ছে। সেটি যে কারণে অনেকগুলো পণ্য, বিশেষ করে যে দূর থেকে যে সবজিগুলো আসে, বিশেষ করে রাজধানী ঢাকার কারওয়ান বাজার এবং যশোর সহ অন্যান্য যে কুমিল্লা, নিমসার, চট্টগ্রামের মিরসরাই, এইসব এলাকা থেকে যে সবজিগুলো আসে সেগুলো আরেকটু পরে এখানে সরবরাহ হবে, ততক্ষণ হয়তো বাজারটি জমজমাট হয়ে যাবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার, পাল বাজারের সবজি কেনা বেচার সবশেষ তথ্য। মাকসুমুল। চাঁদপুর থেকে শীতকালীন সবজি বাজারের খবর জানাচ্ছিলেন ফারুক আহমেদ। বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ দেখতে দিন দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের সমাগম বাড়ছে। তবে থাকা এবং খাওয়ার জন্য মানসম্মত হোটেল ও রেস্তোরাঁ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ তাদের। 60 গম্বুজ মসজিদের ইতিহাসকে আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিতে একটি সুভিনিয়র শপ করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত 3টি দর্শনীয় স্থানের মধ্যে 2টি বাগেরহাটে। একটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও অপরটি প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদ। শীত যত ঘনিয়ে আসছে এই মসজিদ দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। আসতে শুরু করেছেন বিদেশি পর্যটকরাও। এখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডসও। দর্শনার্থীদের অভিযোগ, পর্যটন এলাকা হিসেবে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, অন্যান্য অবকাঠামো তেমন গড়ে না ওঠায় পড়তে হয় নানা বিড়ম্বনায়। দিঘির পার 60 গম্বুজ মসজিদে নামাজ পড়া এটা অন্য ধরনের একটা এক্সপেরিয়েন্স। বিশেষ করে এখানে থাকার জায়গা এবং রেস্টুরেন্ট, এই সমস্ত যে ফ্যাসিলিটি, এটা এখানে একটু কম। এখানে একটি সুভিনিয়র শপ করা দরকার, যাতে দর্শনার্থীরা 60 গম্বুজ সম্পর্কে আরো বেশি জানতে পারেন বলে মনে করেন এই জনপ্রতিনিধি। 60 গম্বুজ মসজিদ শুধু দেখে যাবে সেটা নয়, এখানে সুভিনিয়র শপ থাকা উচিত, যার মাধ্যমে মানুষ এই 60 গম্বুজকে জানতে পারবে। স্থাপনায় স্বাস্থ্যবিধি সহ সার্বিক নিরাপত্তায় রয়েছে পুলিশ। দর্শনার্থী যারা আসেন তাদেরকে সর্বদাই সতর্ক করি মাস্কের বিষয় এবং সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব যেটাই বলেন, আমরা সেটাকে অবলোক করে তাদেরকে সে ধরনের দিক নির্দেশনা দিয়ে দিন যত গড়াবে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ এই কর্মকর্তার। আশা করছি সামনের দিনগুলোতে তারা আরো বেশি আসবেন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিশেষ করে প্রদর্শন কার্যক্রমটা উপভোগ করবেন। গেল নভেম্বর মাসে 26,000 দর্শনার্থী 60 গম্বুজ মসজিদ ভ্রমণ করেন। সময় সংবাদ, বাগেরহাট। আড়াই মাস পিছিয়ে আগামী বছরের 17 মার্চ শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথমবারের মতো মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাঞ্চলে। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর বোর্ড সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতি বছর জানুয়ারি মাসে আগারগাঁওয়ে মেলা অনুষ্ঠিত হলেও এবার 2021 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকেই শুরু হবে মেলা। ইপিবি বলছে, আগারগাঁও থেকে মেলা পূর্বাঞ্চলে স্থানান্তরে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনেই এমন উদ্যোগ নেওয়া হয়। এছাড়া সব কাজ শেষ করে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণ 31শে ডিসেম্বর সরকারকে বুঝিয়ে দেবে বলেও জানায় ইপিবি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের জন্য পূর্বাঞ্চলকে আদর্শ স্থান মনে করছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। সরবরাহ বাড়ায় নওগাঁর বাজারগুলোতে কমেছে মাছের দাম, লোকসানের মুখে পড়তে যাচ্ছে বলে অভিযোগ চাষিদের। এই মুহূর্তে জেলার বাইপাস সান্তাহার মাছের আড়তে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাব তার কাছে। রকি, ধন্যবাদ মাকসুম। আপনার আজকের বাজার ব্যবস্থার যদি একটু চিত্র বলি, আজকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, খুবই খারাপ একটা আবহাওয়ার কারণে মাছের সরবরাহ গত কয়েকদিনের চেয়ে একটু কম আজকে এখানে আমরা লক্ষ্য করছিলাম। তবে মাছের সরবরাহ যে পরিমাণ গত কয়েকদিন ছিল, এই কারণে কিন্তু দরের ক্ষেত্রে অনেকটাই কম ছিল। তবে আজকে একটু দর বেশি বলছেন কারণ মাছ চাষিরা। তারা বলছেন যে এই শীতের কারণে আজকের সরবরাহে যারা চাষি তারা মাছ ধরতে পারছে না, বিশেষ করে প্রচন্ড ঠান্ডা যাচ্ছে, এই ঠান্ডার কারণে কিন্তু এই মাছগুলো এখন কম আসছে। তবে গত 15-20 দিন ধরে কিন্তু এই বিশেষ করে নওগাঁ পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে, মাছের যা দাম তা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। মাছ চাষিরা বলছেন এবছর কিন্তু মাছ তারা যে পরিমাণ খাদ্য দিয়ে মাছগুলোকে পরিপুষ্ট করেছেন, সেই তুলনায় কিন্তু তারা কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না। আর মাছের বাজার ব্যবস্থার সাথে যদি বলি, ওখানে অসংখ্য চাষি রয়েছেন, তারা প্রথম দিকে কিন্তু মাছের ভালো দর পাওয়ার কারণে এবার বেশ আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু এই মাছের দরের জায়গাটা একটু করে নিচে নামতে থাকে। এবং এখন যদি বলি মাছের বিশেষ করে 1 কেজি ওজনের একটি কাতল এখানে বিক্রি হচ্ছে পাইকারি আড়তে 140 থেকে 150 টাকা, মৃগেল এরকম 160 থেকে সর্বোচ্চ 170 টাকা, রুইয়ের মাছও এরকমই মোটামুটি 150-60 টাকা কেজি। অন্যান্য যেসব দেশীয় মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু প্রকার ভেদে বিশেষ করে শিং মাগুর, কই, দেশীয় মাছ যেসব জলাশয় থেকে আসে, এই মাছগুলো কিন্তু তুলনামূলক দামের ক্ষেত্রে অনেকটাই কম বলছেন এখানকার চাষিরা। তবে এক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে এবার কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতরে মাছ কিনে খাওয়ার যে তাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল তা কিন্তু অনেক সস্তা দামে পাওয়ার কারণে অনেকটাই তারা খুশি। এবং সব জিনিসেরই কিন্তু দর বৃদ্ধি হলো। মাছের ক্ষেত্রে তারা বলছেন যে গত 15-20 দিন ধরে মাছের দরের জায়গাটা আস্তে আস্তে নামতে থাকে। তবে এখানে মাছ চাষিরা বলছেন যে এখন একটি যেসব মাছের খাদ্যের ফিড রয়েছে, এই ফিডের দর কিন্তু 1450 থেকে 1500 টাকা, এবং প্রকার ভেদে এই ফিডের দর কিন্তু আরো 1 টাকা 2 টাকা পার কেজিতে বেড়েছে, কিন্তু সেই তুলনায় মাছের দরের জায়গা কিন্তু এখানে কমে আসছে। এবং তারা বলছেন বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ পান নিয়ে এই মাছগুলো তারা লালন বিশেষ করে চাষ করে থাকেন। তবে পুকুর চাষিরা কিন্তু যে পরিমাণ তারা লাভের আশা নিয়ে মাছ চাষ করেন, সেই দিক থেকে কিন্তু এবার চাষিরা কিন্তু কিছুটা হলেও আর্থিক ক্ষতির কথা বলছেন। এবং বিশেষ করে দেশীয় সিলভার কাপ যেসব মাছ রয়েছে, এই মাছের সরবরাহটা কিন্তু এই আড়তে অনেক বেশি হয়ে থাকে। এবং মাছ চাষিরা তারা যেটা বলেন যে 1 কেজি ওজনের একটি সিলভার কাপ এখানে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি, যে মাছটি কিন্তু সবচাইতে বেশি প্রান্তিক মানুষেরা কিন্তু তারা খেয়ে থাকে বা এই মাছটা সস্তার কারণে কিন্তু কিনে থাকে। তবে এই আড়তে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে ভোরে যারা মাছ চাষি মাছ নিয়ে আসেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় পাইকাররা কিন্তু কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করে থাকেন। এবং মাছের সরবরাহ গত কয়েকদিন থেকে আজকে কমের কারণে একটু দর বেশি বলছেন এখানকার মাছ চাষিরা। তো মাকসুম, এই ছিল এই সান্তাহারের মাছ বাজারের খবর আমার কাছে। নওগাঁর মাছ বাজারের খবর জানাচ্ছিলেন MR রকি। চট্টগ্রামে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত ছেলেটির মাও। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে চট্টগ্রাম থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে আমিরাবাদ হাজিপাড়া এলাকায় বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পাঠানিপুল এলাকায় পৌঁছালে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা ছেলে। পরে স্থানীয়রা স্ত্রী ডলি আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আয়ের পথ টেকসই নয়, তাই এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলা। জীবিকার তাগিদেই ভুলে থাকতে হয় জীবনের সুরক্ষা আর স্বাস্থ্য ঝুঁকির কথা। এভাবেই চলছে ট্রাক, পিকআপ চালক ও হেলপারদের জীবন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সংক্রমণ রোধ কিংবা জীবনের মানোন্নয়ন সবকিছুই সহজ হবে যদি আয়ের পথ টেকসই হয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রতিদিন 24 ঘন্টা ছুটে চলা এক শহর থেকে আরেক শহরে বেঁচে থাকার তাগিদে এভাবেই নিরন্তর চলে পণ্য সরবরাহকারী ট্রাক, পিকআপের ড্রাইভার ও হেলপারদের জীবন যুদ্ধ। আমাদের তো দূরপাল্লার গাড়ি, আমরা অনেক দূর থেকে আসি, পঞ্চগড় থেকে। শুক্রবার থেকে 2 দিন বসে আসছিলাম, আজকে ট্রিপ ভরে যাচ্ছি। যেখান থেকে হোক মাল লোড করবো, করে আবার চলে যাবো আমাদের চুয়াডাঙ্গায়। করোনার ভয় করলে তো আর পেট চলবে না। মাথাপিছু আয়ের হিসেবে দেশের প্রতিটি মানুষের প্রতি মাসে আয় প্রায় 15,000 টাকা। তারপরও কেন জীবিকার কাছে জীবনের এমন পরাজয়? বয়স হয়ে গেছে না, খাটতে পারি না তেমন, কারণ বাধ্যক্রমে মনে করেন যে গাড়ি চালাইতে হয় আর সংসার চলে, কষ্ট হয় আর কি। প্রতিদিনই চালাইতে হয়, না হলে সংসার চলে না তো। বিবিএস এর হিসাব বলছে করোনার ধাক্কায় দারিদ্র্যের হার 20.5 থেকে গিয়ে ঠেকেছে 29.5%। এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ চাহিদাকে মাথায় রেখে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ অর্থনীতিবিদদের। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি যারা ইম্প্যাক্টেড তারা হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ, যারা অনানুষ্ঠানিক খাতের সাথে জড়িত। আমাদের প্রায় 87% মানুষ অনানুষ্ঠানিক খাতের সাথে জড়িত। তাহলে এই মানুষগুলোকেও আমাদেরকে তাদের যে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা সেটি কিন্তু আমাদেরকেই করতে হবে। এমন অনানুষ্ঠানিক খাতে যারা জড়িত যে কোনো সংকটে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন তারা। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, এসব মানুষ এখনও টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত হতে পারেননি, আবার উন্নয়ন অগ্রগতির কোনো সূচকও পাল্টে দিতে পারেনি তাদের জীবন ও জীবিকার ধরন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে চাহিদার বিপরীতে আমদানি কম হওয়ায় এবার শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো কাপড়ের দাম। গত বছরের তুলনায় প্রতি গাঁটে দাম বেড়েছে 4 থেকে 5,000 টাকা। লাইসেন্স জটিলতার ফলে চলতি বছর পুরাতন কাপড়ের আমদানি অর্ধেকে নেমে এসেছে বলে দাবি ব্যবসায়ীদের। পুরনো শীত বস্ত্রের পাইকারি বাজার আসাদগঞ্জ ঘুরে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভ্যানগাড়ি সহ বিভিন্ন যানবাহনে করে পুরনো শীত বস্ত্রের ঘাট চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে গত কয়েকদিন শীতের প্রকোপ বাড়ছে শীত বস্ত্রের চাহিদা, কিন্তু দাম ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 8,000 টাকা দামের জ্যাকেটের ঘাট বিক্রি হচ্ছে 12,000 টাকায়। লাইসেন্সের দাম বেশি, বিভিন্ন খরচ বাড়িয়ে গেছে, তারপর ট্যাক্স বেশি দিতে হচ্ছে সরকারকে। জ্যাকেট বিক্রি করেছি 6,000, 6,500, যেগুলো এখন বর্তমান মূল্য হচ্ছে আপনার 11,000-এর উপরে। পুরাতন বেবি স্যুট, জ্যাকেট, সোয়েটার, কোরিয়ান কাঁথা, কম্বল এবং ট্র্যাকস্যুট আমদানি করে বাংলাদেশ। বাংলাদেশের শীত বস্ত্রের চাহিদার 80 থেকে 90% পূরণ করা হয় বিদেশ থেকে আমদানি করা পুরাতন এই শীত বস্ত্র দিয়ে। স্বাধীনতার পর থেকে তাইওয়ান, জাপান এবং কোরিয়া থেকে যে শীতবস্ত্র আমদানি করা শুরু হয়েছিল এখনও তা অব্যাহত রয়েছে। তবে নানা জটিলতায় এবার শীতের প্রকোপের সাথে বাড়ছে এই শীতবস্ত্রের দাম। শীতবস্ত্রের দাম বাড়ার জন্য সরাসরি করোনাকে দায়ী করা হলো নেপথ্য কারণ ভিন্ন বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশেষ করে আমদানিকারকদের লাইসেন্স জটিলতার পাশাপাশি রয়েছে জাহাজ ভাড়া তুলনামূলক বেড়ে যাওয়া। দেশের করোনার জন্য মালটা সময় মতো মাল ইম্পোর্ট হয়নি, এটার জন্য আমরা খুব দুঃখিত। সময় মতো অল বাংলাদেশের মালগুলো সাপ্লাই টাইমের মধ্যে দিতে পারতেছি না, চাহিদা মতো খুব কমই দিতে পারতেছি। শিপের দামটাও আন্তর্জাতিকভাবে বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমাদের ফতরা বেশি বাড়ছে, এই জন্য ফতরা কাপড়টা এবার দাম বেশি হচ্ছে। প্রতি বছর শীত মৌসুম শুরুর অন্তত 3 মাস আগে থেকে শুরু হয় পুরনো শীতের কাপড় আমদানি। বছরে 1000 কন্টেনারের বেশি শীতবস্ত্র আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময়ে আরও থাকছে বঙ্গবন্ধু টি-20 আসরের প্লে অফের লড়াই শুরু আজ। এলিমিনেটরে ঢাকার মুখোমুখি হবে তামিমের বরিশাল, কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি গির্জার বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অজ্ঞাত এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হলেও পরে তার মৃত্যু হয়েছে বলে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
পুলিশ জানায় বড়দিন সামনে রেখে গির্জার বাইরে সিঁড়িতে সমবেত ধর্মীয় গানের অনুষ্ঠান চলাকালে অজ্ঞাত ওই বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। তবে এই ঘটনায় অন্য কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত বন্দুকধারীর নাম পরিচয় সম্পর্কেও কিছু জানানো হয়নি। খেলার খবর, বঙ্গবন্ধু টি-20 কাপ প্রসঙ্গ। ফাইনালে যাবার প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং জেমকন খুলনা। পুরো আসরে দুর্দান্ত খেলা চট্টগ্রামের লক্ষ্য এই ম্যাচেও ধারাবাহিক পারফর্ম করে ফাইনালে জায়গা করে নেয়া। আর দলে অভিজ্ঞ ক্রিকেটাররা থাকাটাই সাহস দিচ্ছে খুলনাকে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। তারকাদের মেলা খুলনায়, কিন্তু এটাই কি বোঝা হয়ে দাঁড়িয়েছে দলটার জন্য? সাকিব, মাশরাফি মাহমুদুল্লাহদের নিয়েও টানা 2 ম্যাচ হেরেছে মিজানুর রহমানের দল। আসরে 8 ম্যাচ খেললেও এখনও সঠিক কম্বিনেশনই যেন খুঁজে পাচ্ছে না দল। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে খুলনার টপ অর্ডার। দলের প্লে অফে খেলার অনেকটা কৃতিত্বই শুভাগত আরিফুলদের। তবে বড় ম্যাচের আগে ঠিকই ফর্ম ফিরে পাবে সবাই, প্রত্যাশা ইমরুলের। টপ অর্ডারে আমরা ওইভাবে কেউ ক্লিক করতে পারি না প্রথম থেকেই টুর্নামেন্টের। তা আমার মনে হয় যে এই জায়গাতে আমাদের একটু ইমপ্রুভমেন্টের দরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় প্রত্যেকটা ম্যাচে কিভাবে কি করলে ভালো হয়। চট্টগ্রামের বিপক্ষে লিগ পর্বের 2 দেখাতেই হেরেছিল খুলনা। এখনও সাকিবের সেরাটা দেখা যায়নি। বিজয় ইমরুলদের অবস্থাও একই। তবে দলে অভিজ্ঞদের থাকাটাকে চাপ না, ইমরুল দেখছেন আশীর্বাদ হিসেবে। বড় ম্যাচ, তাই বড় নামের ওপরই ভরসা রাখবে খুলনা। অবশ্যই এক্সপিরিয়েন্সের দিক থেকে আগায় আছি আমরা, এবং আমরা হয়তো প্রপারভাবে ইউটিলাইজ করতে পারছি না, পারফরমেন্সটা রাইট টাইমে ক্লিক করতে পারছি না। আই হোপ যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ওইটা ওইভাবে ওভারকাম করব। টি-20তে যে কোনো একটা ম্যাচে যদি আপনি ভালো খেলেন, যে কোনো সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যেহেতু বড় প্লেয়াররা সেমিফাইনাল বা বড় বড় ইভেন্টে বড় বড় ম্যাচে ভালো খেলে। অন্যদিকে চট্টগ্রাম আছে খোশ মেজাজে। আসরে তাদের সামনে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি অন্য দলগুলো। মূলত সৌম্য লিটনের ওপেনিং জুটি কাজটা সহজ করে দিয়েছে। বল হাতে আসরে দেখা গেছে পুরনো মোস্তাফিজকে, তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন শরীফুল। ফাইনালের পথে খুলনা বাধা টপকাতেও তাই আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। আগের ম্যাচগুলোতে আমরা যে প্ল্যানে ছিলাম ওই প্ল্যান অনুযায়ী খেলবো ইনশাল্লাহ। আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে, বলাররা ভালো করতেছে। ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা ফাইনালে যাব। এই ম্যাচে হারলেও সুযোগ থাকবে আরও একটা। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলেই টিকিট পাওয়া যাবে ফাইনালে খেলার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পাইকপাড়া মাঠে 70 জন খুদে ফুটবলারের অনুশীলন চলছে। জাতীয় দলের সাবেক 2 কৃতি ফুটবলার মিজানুর রহমান ডন এবং মুরাদ আহমেদ মিলন তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, মাকসুম, এই যে কুয়াশা এবং কনকনে শীত, এই সবকিছু উপেক্ষা করে কিন্তু এই শিশু কিশোররা মাঠে যে পায়ে বল নিয়ে যে প্র্যাকটিস শুরু করেছে এবং তাদের যে উদ্যম, তারা চান যে এই ফুটবলে জাতীয় দলে অংশ নিতে এবং জাতীয় দলে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি ফুটবলে যেন একটা সম্মানজনক অবস্থায় আনা যায়। এবং তাদেরকে এখানে এই ফুটবলের কলা কৌশল শিখাচ্ছেন জাতীয় দলের ফুটবলার মিজানুর রহমান ডন, যিনি 99 সালে এই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ফুটবলার হয়েছেন এবং বাংলাদেশের যে প্রথম এবং সর্বশেষ যে সাব গেমস ফুটবলের স্বর্ণ জয়ী ফুটবল দলে তিনি একজন কৃতি ফুটবলার। এবং তার জন্মভূমি কিন্তু মুন্সিগঞ্জে, এবং মুন্সিগঞ্জে যে ক্রীড়ার নানা রকম ঐতিহ্য রয়েছে সেটিকে পুনরুদ্ধার করবার জন্য কিন্তু তিনি যে ঢাকায় মোহামেডানের কোচ হিসাবে বা বিভিন্ন দায়িত্বে থাকার পরেও তিনি নিয়মিত এখানে আসেন এবং এই খুদে ফুটবলারদেরকে যে কলা কৌশল শিখিয়ে দেবার এবং এখান থেকে যেন জাতীয় দলে অংশ নিতে পারে। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে যে এখানে মোহামেডান আবাহনীতে নেতৃত্ব দেওয়া শুরু থেকে শুরু করে জাতীয় দলে অনেক ফুটবলার ছিলেন মুন্সিগঞ্জের, কিন্তু বর্তমানে কিন্তু জাতীয় ফুটবল দলে মুন্সিগঞ্জের কোনো প্রতিনিধি নেই। সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এখানে ফুটবলারদের একটা বিপ্লব ঘটাবার চেষ্টা নীরবে হচ্ছে। যে পাইকপাড়া এটি একটি অজপাড়াগা এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কিন্তু এই অজপাড়াগার মাঠ, সে মাঠে যে এই খুদে ফুটবলারদের যে এরকম প্র্যাকটিস হয় প্রতিদিন, এটি কিন্তু অনেকে জানা ছিল না। তো আমরা এই বিষয়ে যিনি জাতীয় দলের ফুটবলার মিজানুর রহমান ডন, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে তার এই লক্ষ্য উদ্দেশ্য কি, যে কেন তিনি এই ফুটবল একাডেমি করলেন এবং ঢাকার এত দায়িত্বের পরেও তিনি এটি চালাচ্ছেন। মিজানুর রহমান ডন, আপনি যদি বলতেন আপনার স্বপ্নটা। ধন্যবাদ।
আমি যেহেতু মুন্সিগঞ্জের ছেলে, তাই আমি চাই যে মুন্সিগঞ্জ থেকে আমাদের সময়ে অনেক ন্যাশনাল প্লেয়ার ছিল, জাকির ভাই ছিল, আতা ভাই ছিল, কাঞ্চন, মিলন ভাই, খুকুন ভাই। এখন কিন্তু কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার আমাদের মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধি করে না, এবং ঢাকা ফার্স্ট ডিভিশন বা অন্যান্য যে লিগগুলোতে ওখানেও প্লেয়ার নাই। তা আমাদের এলাকার দায়বদ্ধতা থেকে আমি চেষ্টা করতেছি এখন যে এখান থেকে যেন আগামী 5-6 বছর পরে ন্যাশনাল টিমে বা ক্লাবগুলোতে যেন কিছু প্লেয়ার যায় করতেছি। ধন্যবাদ আপনাকে। তো এখানে আরেকজন কৃতি ফুটবলার আছেন আব্দুল মান্নান, যিনি এখানকার একজন জনপ্রিয় ফুটবলার ছিলেন এবং তিনিও কিন্তু এই ফুটবল একাডেমিতে নিয়মিত আসেন এবং ফুটবলারদেরকে কলা কৌশল শিখান। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এই একাডেমির যে এখনকার পরিস্থিতি আপনারা কি চাচ্ছেন এবং এটাকে কিভাবে এগিয়ে নেবার চেষ্টা করছেন। ধন্যবাদ উজ্জ্বল। আসলে আমি আগেও বলেছি যে বাংলাদেশের ফুটবল একসময় স্বর্ণযুগ ছিল, এটা সবাই জানেন আপনারা। এখন ফুটবলের সেই সময়টা নেই। বাংলাদেশ ফুটবল এখন আমরা আমাদের এই সাবকন্টিনেন্টের ছোটখাটো দেশের কাছে আমরা হারি। আমরা যখন ফুটবল খেলছি তখন ফুটবলের মান ছিল একদম অনেক উঁচুতে। হ্যাঁ, আমরা রাস্তাঘাটে হাঁটলে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করছে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বা জানার চেষ্টা করছে হ্যাঁ ফুটবল সম্বন্ধে। আমরা বলছি এখন তো কেউ কাউকে চিনে না। আর সবচেয়ে দুঃখজনক ঘটনাটা মানে হচ্ছে এই যে আমাদের মুন্সিগঞ্জ, আমি বলবো যে এক সময় ফুটবলের সুতিকাগার নারায়ণগঞ্জের পরেই আমাদের মুন্সিগঞ্জের স্থান ছিল। এখান থেকে অনেক ছেলেরা ন্যাশনাল টিমে খেলছে, যেমন ডন, মিলন, কাঞ্চন, আরো অনেকে, আগে নশের ভাই, আমরাও ঢাকাতে খেলছি। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমাদের তো ন্যাশনাল খেলা হয় নাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখানকার যিনি নিয়মিত প্রশিক্ষণে দেন সেলিম, আমরা তার সঙ্গে কথা বলছি যে তিনি প্রতিদিন এই প্রশিক্ষণে থাকেন, যে এখানকার যে শিশু কিশোররা খেলছে তাদের সম্ভাবনা আপনি কি দেখছেন। ধন্যবাদ আপনাকে। এখানে আমি অনেকটি প্লেয়ার পেয়েছি যারা মোটামুটি বাংলাদেশের সুনামধন্য এবং বাংলাদেশের মান রাখতে পারবে। হ্যাঁ, আমি এই জন্য আমার বড় ভাই মিজানুর রহমান ডন, মিলন ভাই এবং বর্তমানে আমাদের রানিং একজন প্লেয়ার আছে মোহাম্মডানে খেলে শ্যামল, জাহাঙ্গীর ভাই, সকলের সাহায্য সহযোগিতায় আমি আরো উন্নত মানের কিছু টেকনিশিয়ান এনেছি। যেমন আপনার পাপ্পু ভাই এসেছিল, ডাবলু ভাই এসেছিল, তারা আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে এবং আমরা আরো যাতে উন্নত মানের প্রশিক্ষণ এনে যাতে আরো বাচ্চাদের আরো ডেভেলপ করতে পারি সেজন্য চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। তো আমাদের যে শিশু কিশোররা এখানে আছেন তাদের স্বপ্নটা একটু আমরা জানবো, যে তোমার স্বপ্ন কি, যে তুমি যে এখানে এই ভোরবেলা এসছো নিয়মিত ফুটবল খেলছো, তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন আমি জাতীয় দলের একটি প্লেয়ার হতে চাই। আমি ফুটবল খেলে অনেক অনেক কিছু নতুন উপার্জন করতে পারি, যেন আমার এই স্বপ্ন। ধন্যবাদ। তো এই যে পাইকপাড়া মাঠে যে ভোরে এই কনকনে শীতের মধ্যে যে ফুটবল পায়ে যে এখানকার ক্ষুদে শিশু কিশোররা যে এখানে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছেন এবং তাদের স্বপ্ন যে এই বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে আনা, এবং নানা বয়সী শিশু কিশোররা কিন্তু এই প্রশিক্ষণে আসছেন এবং এখানে যে এই পাইকপাড়া একটি গ্রাম, এই গ্রামের আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেই গ্রামগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে অনেক অভিভাবক মা এবং বাবারাও এসছেন। তারা এখানে এসে কিন্তু এই শিশুদেরকে নিয়ে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবার জন্য তারা নিয়মিত আসছেন এবং তারা বলছেন যে লেখাপড়ার পাশাপাশি ক্রিয়ার মধ্যে যে সম্পৃক্ত থাকা, এই সম্পৃক্ত থাকা বিষয়টা খুবই জরুরি এবং এখানে যে মাদকের যে করাল গ্রাস সে থেকে এই শিশু কিশোরদেরকে রক্ষা করবার জন্য কিন্তু মা বাবারা চাচ্ছেন যে এখানে একটি ক্রিয়া পরিবেশ উঠে আসুক এবং শিশু কিশোররা যেন ক্রিয়া এবং লেখাপড়া নিয়ে একটা ভালো জায়গায় থাকতে পারে এবং এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনা যায়। এই ছিল পাইকপাড়া মাঠে যে ফুটবল প্রশিক্ষণের সর্বশেষ। মাকসুদ। মুন্সিগঞ্জ থেকে খুদে ফুটবলারদের অনুশীলনের খবর জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। ফিলিপিন্সের মোটর বাইক কুকুর এখন বিশ্বব্যাপী পরিচিত। চশমা আর হেলমেট পরে বাইকে চড়ে মালিকের সঙ্গে বহু দূরের গন্তব্য পাড়ি দেয় সে। আশ্চর্যকর এই দৃশ্য অবাক করে যে কোনো বয়সী মানুষকেই। টানা 11 বছর ধরে এমনই
তার দৈনিক রুটিন। প্রভুভক্ত কুকুরটির এমন সব তথ্যই জানাবো এবার। মোটর বাইকে ভ্রমণ, তাই সুরক্ষার জন্য হেলমেট না হলে কি চলে? বাইক যাত্রায় হেলমেট পরতে ভুলে যায় মানুষ, কিন্তু 11 বছরের এই কুকুরটি একেবারেই ভুলে না। ফিলিপিন্সের এই কুকুরটির নাম বগি। যেখানেই যাবে তার মালিক সেখানেই যেতে পিছ ধরে সে। ছোটকাল থেকেই এমন অভ্যাস প্রভুভক্ত এই প্রাণীটির। 4 মাস বয়স থেকেই আমি বাইরে যেখানেই যাই সঙ্গী হয় প্রিয় বগি। শুরুর দিকে না নিয়ে গেলে অনেক মন খারাপ করত। একদিন নিজেই চড়ে বসে বাইকে। প্রাণীর প্রতি মমতা তাকে ব্যবসায় উন্নতির ক্ষেত্রে এগিয়ে নিচ্ছে বলে জানান তিনি। ওকে দেখতে অনেক মানুষ আমার মোটর বাইকের দোকানে আসে, এতে বেচা বিক্রি বাড়ে। সে আমার জন্য সৌভাগ্যের। নিজের সন্তানের মতোই যত্ন নিয়ে বগিকে লালন পালন করেন তিনি। চুরি ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনা থেকে মুনিবকে রক্ষা করেছে সে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকে অবনত দেশ। বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। পলাতক যুদ্ধাপরাধী ও জামাতের বিচার দাবি। পদ্মা সেতুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী শাসন। পাথরে বাঁধানো হয়েছে দুপাড়ে 9.5 কিলোমিটার। ফেলা হয়েছে কোটি বালুর বস্তা। এবং যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 3 লাখ। সোমবার থেকে টিকাদান শুরু। বুধবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়।